bird on a tree. আপনাদের প্রত্যেককে আমি নতমস্তকে প্রণাম জানাই। নিউ ব্যারাকপুরের এই মাটিতে আজকের দিন এই অনুষ্ঠান, যেদিন আমাদের এক বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরামের জন্মদিনও বটে, সেই দিন আপনারা সবাই হ্যালো 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 মাইকটা একটু অন্যান্য মিটিং এ যেটা হয় কি বলুন তো, দিলীপ ঘোষের নাম বা নরেন্দ্র মোদীর নাম দিলে মাইক ডিস্টার্ব করে। এখানে এখন নেওয়ার একটু 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 আরে কি মাইক নিয়ে এসো? আমাদের দলের একজন ভালো কর্মী, না ফেল করার কোনো ব্যাপার নেই, আসতে বলো। হ্যালো 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 সাউন্ড কন্ট্রোল করো কি? হ্যালো হ্যালো এবার আশা করি ঠিক থাকবে। তো আপনাদের প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার আগে চন্দ্রিমাদি বলছিলেন, কিছু বক্তব্য দিদির শুনছিলাম। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা জানেন বর্তমানে আমাদের আর 3 থেকে 4 মাস বাকি বিধানসভা নির্বাচনের। কিছু মানুষ আছেন যারা মনে মনে ঠিক করে নিয়েছেন আমরা বিজেপিকে ভোট দেবো। এটা বিজেপি বললাম আবার কাটলো, দেখছেন কি মানে মানুষ তো অসহ্য হয়েছে, যন্ত্রণা সহ্য করতে পারছে না। হ্যালো 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 আশা করি এটা রাখতে হবে না। আপনারা জানেন আর মাস 3-4 পর বিধানসভা নির্বাচন। কিছু মানুষ মনে মনে স্থির করে ফেলেছেন তারা বিজেপিকে দেবেন, কিছু কিছু মানুষ মনে মনে স্থির করে নিয়েছেন তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, কিছু কিছু মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা বাম দলকে ভোট দেবেন। এখন একটা বড় অংশের মানুষ আছেন যারা হয়তো সংবাদ মাধ্যমে খবর দেখছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন, কিন্তু এখনো দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছেন। আর কিছু অংশের মানুষ রয়েছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের এক একটা প্রোপাগান্ডা শুনছেন। আজকে মনে হচ্ছে না এই রাজনৈতিক দল ঠিক বলছে, তো কালকে মনে হচ্ছে না ও ঠিক বলছে। প্রত্যেকটা নির্বাচনের আগে এরকম পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে হয়, আমি আমার নিজের পরিবারের মধ্যে থেকে দেখেছি। কিন্তু আজকে আপনাদের কাছে একটা ছোট্ট ঘটনা বলি। আজকে সন্ধ্যাবেলা কারা টিভি দেখছিলেন জানি না, বিকেলবেলা অনেকেই অবশ্যই মিটিং এ ছিলেন। 10 মিনিটের অন্তরে দুজনের বক্তব্য শুনিয়েছে টিভিতে লাইভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য লাইভ, তারপরে দিলীপ ঘোষের বক্তব্য লাইভ। দুটো ঘটনা কি আমি আপনাদের বলি। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যখন লাইভ হচ্ছিল তার উপলক্ষ কি ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় মাঝের হাটের ব্রিজ উদ্বোধন করছেন, যে ব্রিজটা মাত্র 1.5 বছরে তার সরকার তৈরি করে দেখিয়েছে। আর তার 10 মিনিট পরে দিলীপ বাবুর লাইভ বক্তব্য ছিল, যিনি বলছিলেন কেন বিজেপির ক্ষমতায় আসা উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কতগুলো খারাপ খারাপ ভাষায় অভিহিত করা যায়। তো এবার ভাবুন, হ্যালো এবার দিলীপ ঘোষের নাম নিয়ে কি আটকে গেছে। এবার ভাবুন আপনারা যে একটা রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়ার কর্মসূচি নিয়ে লাইভ অনুষ্ঠান। হ্যালো 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 দুটো ব্যাটারি খারাপ আছে, যেটাই চেঞ্জ করছেন ওটাই খারাপ। তো যাই হোক, একজন বললেন দুটো ব্যাটারি দিলীপ ঘোষ, না না সেটা আমি বলবো না। তো যাই হোক, তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন আজও নির্বাচন 2 মাস বাকি 3 মাস বাকি না বুঝে না জেনে না শুনে তিনি তার উন্নয়নের কাজ করে যাচ্ছেন। আর একটা রাজনৈতিক দল রোজ মিটিং করছে, মিছিল করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন। এখন এই জায়গা থেকে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা কিন্তু সহজ, অন্তত বাংলার মাটি
মাটিতে দাঁড়িয়ে। মনে করে দেখুন 2019-এর লোকসভা নির্বাচন, এই ভারতীয় জনতা পার্টি 18টা লোকসভা আসন পেল, তৃণমূল কংগ্রেস 34-এ ছিল, 34 থেকে কমে 22টা হয়ে গেল। হ্যাঁ, আমরা কমেছি। বিজেপি প্রচার করেছে তৃণমূল কংগ্রেস তো হেরে যাবে, 34 থেকে 22-এ নেমে এসছে। 2009 সালে যেটা সিপিএম এর হয়েছিল। কিন্তু কতগুলো তফাৎ আপনাদের জেনে রাখাটা দরকার। কি 2009 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট 25টা আসন পেয়েছিল এবং একা সিপিএম মাত্র 9টা আসন পেয়েছিল। অর্থাৎ ক্ষমতায় আসার 2 বছর আগে তৃণমূল এবং কংগ্রেসের জোট বাম জোটের চেয়ে অনেক বেশি আসন এবং বেশি ভোট পেয়েছিল। তাই ওটা নিশ্চিত হয়ে গেছিল তারা ক্ষমতায় আসছে। কিন্তু 2019-এর লোকসভায় কি হলো? তৃণমূল কংগ্রেস 2014 থেকে 4% ভোট বাড়ালো, বাড়িয়ে 43% গেল। আজও বিজেপি 18, তৃণমূল তার চেয়ে 4টে আসন বেশি 22। এখন আপনাদের একটা কথা শুনলে মনে মনে কষ্ট হয় বলতে, তৃণমূল কংগ্রেস 2019 সালে 34টা আসন পেয়েছিল 2014 সালে, কিন্তু ভোট শতাংশ ছিল 39। এবার তৃণমূল কংগ্রেস 22টা আসন পেয়েছে, কমে গেছে, কিন্তু ভোট শতাংশ বেড়ে হয়েছে 43। তাহলে ভোট বাড়লো কিন্তু আসন কেন কমলো? কারণ এই যে সিপিএম এর নেতা কর্মীরা, কমরেডরা, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য স্বাস্থ্যসাথী করে গেছেন আর ওনারা নিজেদের পার্টি অফিস বানিয়ে গেছেন। লোকাল কমিটি, জোনাল কমিটি, মানুষের একটা ফ্ল্যাট নিচ্ছেন, 1 তলা ফরওয়ার্ড ব্লক, 2 তলা সিপিআই, 3 তলা সিপিআইএমএল, এই করে গেছে। সেই মানুষগুলো 2011 সালে তাদের দিদি যখন ক্ষমতা থেকে সরিয়ে দিলেন তাদের বড্ড কষ্ট, মৌরসি পাটটা ঘুচে গেল। 34 বছরের থানায় যেতে হতো না, পার্টি অফিসে গেলেই কাজ হয়ে যাবে। আপনাদের সবার মনে আছে সেই শাসন শেষ। এবার ওই ধুতি পরা, সুটবুট পরা বাবুদের সাদা শাড়ি, হাওয়াই চপ্পল পরা মহিলাটাকে কেন সহ্য হবে বলুন তো? 11-এ হেরে গেছে, সমস্ত মৌরসি পাটটা শেষ। 13-য় দিদি পঞ্চায়েত কেড়ে নিয়েছে, 14-য় লোকসভা গেছে, 15-য় পৌরসভা গেছে, আর 2016-তে বাম কংগ্রেস জোট বাঁধলো। এবার তো সরাবো সাদা শাড়ি, হাওয়াই চপ্পল পরা মহিলাটাকে। কিন্তু কি দেখা গেল? যারা ডবল সেঞ্চুরি করবে বলছিল তাদের ক্যাপ্টেন সূর্যকান্ত মিশ্র, তিনি নারায়ণগড়ে হেরে গেলেন নিজের সিটটা। আর কি দেখা গেল? মমতা বন্দ্যোপাধ্যায় 184 থেকে বেড়ে 211 হয়ে গেলেন। এই হচ্ছে সিপিএম এর রাগ। এবার সিপিএম এর যে অবস্থা, তাদের নিজের মধ্যে আর ক্ষমতা নেই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবে। তখন তার মানে সিপিএম এর অবস্থা কি হয়ে গেল? হাত পা ভেঙে হসপিটালে পড়ে আছে, ডাক্তার বলে দিয়েছে পেশেন্ট বেশিক্ষণ বাঁচবে না, কিন্তু লাংস, লিভার, কিডনিটা ধুকপুক করছে এখনো। মানে যদি মারা যাওয়ার আগে দান করে যায় তো কারোর বডিতে লাগবে, কিন্তু মরে গেলে পুড়িয়ে দিতে হবে। সেই সিপিএম হসপিটালে শুয়ে শুয়ে ভাবছে কি করব। নিজের জীবন বাঁচানোর থেকে তার রাগ বেশি, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। হসপিটালের ভিজিটিং আওয়ার্স হয় জানেন তো, যেখানে আমরা আমাদের আত্মীয় স্বজনদের দেখতে যেতে পারি। তো সিপিএম হসপিটালের ভিজিটিং আওয়ার্সে বিজেপিকে ডাকলো, বলে ভাই একটু আয়, শুনে যা, কথা আছে। বিজেপি হসপিটালে গেল, শয্যাশায়ী সিপিএম তার পাশে বসলো। সিপিএম বসলো, বললো ভাই আমি বেশিক্ষণ বাঁচবো না, বেশি দিন বাঁচবো না, যতক্ষণ প্রাণটা আছে ততক্ষণের মধ্যে আমার লাংস, লিভার, কিডনিটা তোর নামে দান করে যাচ্ছি। আমার এই বডির পার্টগুলো নিয়ে দেখ মমতা ব্যানার্জিকে হারাতে পারিস কিনা। আর এই সিপিএম এর লাংস, লিভার, কিডনি, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিজেপি আর সিপিএম মিলে আজকে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য, আজকে সিপিএম নিজের নাক কেটে মমতা ব্যানার্জি যাত্রা ভঙ্গ করতে গেছে। তাও হলো না, তাও মমতা ব্যানার্জি বিজেপির চেয়ে 4% ভোট বেশি, 4টে লোকসভা আসন বেশি। তারপরে উপনির্বাচন হলো কালিয়াগঞ্জ, করিমপুর, খড়গপুর। তার মধ্যে কালিয়াগঞ্জ আর খড়গপুর আসন তৃণমূল জীবনে পায়নি জানেন, সেই আসনগুলো তৃণমূল কংগ্রেস পেল। তাই কি এমন হলো বলুন তো? আসলে 2019-এর লড়াইটা ছিল প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াই। প্রধানমন্ত্রী বিজেপির মুখ ছিল নরেন্দ্র মোদী। হ্যাঁ, আমরা বিরোধীরা কোনো মুখ দিতে পারিনি, মানুষ তাই ভেবেছেন না কি হবে, এদের মধ্যে কে মুখ ঠিক নেই, ঠিক আছে চলো মোদীকেই জেতাও। কিন্তু এবার বাংলার মুখ, তৃণমূল কংগ্রেসের মুখ মমতা ব্যানার্জি। আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেস তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠতা পেলে আমাদের মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। কিন্তু আমি যদি প্রশ্ন করি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলে মুখ্যমন্ত্রী কে হবে, এই প্রশ্নটা যে আমি করছি, দিলীপ ঘোষ পাশ দিয়ে গেলে ছুটতে এসে মাইক কেড়ে নিয়ে বলবে কেন আমি? যেই দিলীপ ঘোষ বলবে পাশ দিয়ে মুকুল রায় যদি যায়, দিলীপ ঘোষকে এক ধাক্কা মেরে মাইক কেড়ে নিয়ে বলবে না 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 আমি। যে মুকুল রায় বলবে ওদিক থেকে আবার বঞ্চিত, বিজেপিতে নাকি জায়গা পান না, সেই রাহুল সুরা ছুটতে ছুটতে এসে দুজনকে সরিয়ে দিয়ে বলবেন না না আমি প্রাক্তন রাজ্য সভাপতি, আমি হব মুখ্যমন্ত্রী। যে রাহুল সিনহা বলবেন আসানসোল থেকে কাহো না প্যার, হ্যাঁ গান গাইতে গাইতে বাবুল সুপ্রিয় এসে বলবেন না 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 তোরা কেউ না বাবা আমি হব মুখ্যমন্ত্রী। যে রাহুল সিনহা এই কথা বলবেন হুগলি থেকে ছুটে আসবেন লোকেট চ্যাটার্জি দেবী, বলবেন না 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 মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মহিলা ফেস আমি হব মুখ্যমন্ত্রী।
এবার আমাদের লকেট দিদি যখন বলবেন আমাদের মহাভারতের দ্রৌপদী রূপা গাঙ্গুলি দিদি কি ছেড়ে দেবেন, তিনি রাজ্যসভায় ইস্তফা দিয়ে ছুটতে ছুটতে এসে বলবেন না 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 আমি হব মুখ্যমন্ত্রী। প্রাক্তন ত্রিপুরা রাজ্যপাল তথাগত বাবু ছুটতে ছুটতে এসে বলবেন না না আমি হব মুখ্যমন্ত্রী। আর প্রাক্তন রাজ্যপাল বাবু বললে আমাদের বর্তমান পদ্মপাল বাবু এত এফর্ট দিচ্ছেন দিদিকে রচ্ছিছি, তিনি কি ছেড়ে দেবেন? তিনি বলবেন हमने दीदी को 1.5 साल जलाया, हमें क्या सीएम का चेयर नहीं मिलेगा। আমি বলি বিজেপি এমনি গরুকে মা বলে, আমি বলি বাবা তোমরা গোয়ালে গোতাগুতি করে মরো, বাংলার মুখ্যমন্ত্রী আবারও মমতা ব্যানার্জি জনতার বিধানে একাত্রিত হয়ে রয়েছে। কারোর সেটা আটকানোর ক্ষমতা নেই, কারোর সেটা রোখার ক্ষমতা নেই। বিজেপির লোকেদের সাথেও কথা হয়, চ্যানেলে বিতর্ক করি, বিতর্ক থেকে বেরিয়ে যখন চা খেতে খেতে আলোচনা হয় তারাও বলে ভাই জানো তো আমাদের সবচেয়ে বড় দুর্বলতাটা কোথায়। আমি বলি আমাকেই বলুন, আপনারা তো চ্যানেলে বলবেন না লাইভে। বলছে আমাদের না একটা মমতা ব্যানার্জি নেই, তোমাদের একটা মমতা ব্যানার্জি আছে। আমি বলি ঠিক কথাটা বলে দিয়েছো ভাই, আমাদের একটা মমতা ব্যানার্জি আছে যেটা তোমাদের নেই। এটা হয়ে গেছে এদের সমস্যা, কিন্তু তাও দেখবেন এদের বড় বড় ভাষণ। মমতা ব্যানার্জি কেন স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনাদেরকে 5 লক্ষ টাকা করে পরিবার পিছু দেবেন দিলীপ বাবুর বড্ডরা। আমি আমাদের এলাকায় দেখলাম এই ক্যাম্পগুলো হচ্ছে, আপনারা জানেন তো দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে। সবাই পাবেন, যে রোজগার থাক, যে পর্যায়ের মানুষ হন, ধর্ম যা হোক, জাতি যা হোক, ভাষা যা হোক, প্রত্যেক পরিবার 5 লক্ষ টাকার চিকিৎসা। সরকারি চিকিৎসা দিদি ফ্রি করে দিয়েছিলেন, এবার প্রাইভেটে 5 লক্ষ টাকা করে সবাই পাবেন। সবচেয়ে মজা লাগলো যখন দেখলাম আমার এলাকায় ক্যাম্প হচ্ছে, আর সেই ক্যাম্পে প্রথম যে 5 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা সবাই বিজেপির মিটিং মিছিলে জয় শ্রীরাম বলে স্লোগান দেয়। এটা সবচেয়ে আনন্দের বিষয়। আমি তো বলি বিজেপি নেতা রাজু ব্যানার্জি, সায়ন্তন বসু তারাও নিন, কারণ আবার নবান্ন অভিযান করবেন, তারপর আবার পুলিশ বেগুনি করে দেবে। পুলিশ যখন বেগুনি করে দেবে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে হসপিটালে যাবেন, জলটা বার করে দেবে বিনা পয়সা, খরচা হবে না। নিন। দিলীপ বাবু রোজ মাইকের সামনে এসে বলছেন মেরে দেবো, কেটে দেবো, পুঁতে দেবো, অনাথ করে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো। আচ্ছা বলুন তো, মমতা ব্যানার্জি তো বিরোধী দলনেতা দলনেত্রী ছিলেন, আমি তো তখন অনেক ছোট, আপনারা যারা এখানে আছেন তারা তাকে দেখেছেন বাংলার রাজনীতিতে জায়গা করতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো বিরোধী নেত্রী থাকাকালীন এরকম ভাষার প্রয়োগ করতে হয়েছে? সিপিএম এর সন্ত্রাস তো কি ছিল আপনারা সবাই জানেন, কিন্তু মমতা ব্যানার্জিকে করতে হয়নি, আজকে দিলীপ ঘোষদের করতে হচ্ছে, কারণ তারা বুঝতে পারছে ওই যে দিলীপ বাবু বলেন বাংলাকে ইউপি বানাবো, বাংলাকে গুজরাট বানাবো, আর বাংলাকে ইউপি গুজরাট বানাতে হলে নোংরা ভাষার রাজনীতি তাদেরকে আনতে হবে। বিজেপি নেতারা যখন বলবেন বাংলাকে গুজরাট বানাবো, ইউপি বানাবো, আপনারা একটু প্রশ্ন করবেন না যে ইউপি ভাই কোন ইউপি বানাবে? যে ইউপিতে হাতরাসে আমাদের বোনকে ধর্ষণ করে জিভ কেটে মেরুদণ্ড ভেঙে সে মারা যায় এবং তার দেহটা কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তার মা বাবাকে দেহটা পর্যন্ত দেওয়া হয় না, সেই উত্তরপ্রদেশ বানাবে আমাদের বাংলাকে? মমতা ব্যানার্জির নেতৃত্বেই বাংলায় আমাদের মা কাকিমারা নিশ্চিন্তে বাড়ি থেকে বেরোয়, যত রাত্রি হোক বাড়িতে ঢুকতে পারে, এটা বিজেপি নেতাদের সহ্য হয় না। কিন্তু কি করা যাবে, বিধির বিধান তো অন্যরকম। মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এটা ফিক্স হয়ে রয়েছে, এটা কারোর আটকানোর কোনো ক্ষমতা নেই। আজকের দিনে দাঁড়িয়ে সিপিএম বিজেপির অপপ্রচারের মাঝখানে দাঁড়িয়ে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, আর সিদ্ধান্ত নিতে হচ্ছে কিসের ভিত্তিতে? এই দিলীপ ঘোষ বাবুরা রোজ বক্তব্য রাখছেন বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে। কি বললেন? জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় হিন্দি এবং ইংরেজিতে পরীক্ষা হতো, নরেন্দ্র মোদী এসে কি বললেন এবার গুজরাটি ভাষাতেও পরীক্ষা হবে। কেন বললেন? কারণ তিনি নিজে গুজরাটি। মমতা ব্যানার্জি বললেন বাংলা ভাষাতেও পরীক্ষা নিতে হবে, নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন। দিলীপ ঘোষ কি রিপ্লাই করলেন জানেন? দিলীপ ঘোষ বাবু বললেন বাংলা মিডিয়ামে পড়ে কেউ মানুষ হতে পারে না। আমার তো মনে হয় দিলীপ বাবু নিজেকে দেখে এই কথাটা বলেছিলেন, কিন্তু উনি ভুলে গেছেন বাংলার বেশিরভাগ মানুষ যারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে, আমার বিশ্বাস এই নিউ ব্যারাকপুরে যতজন মানুষ আছেন তাদের মধ্যে 80 থেকে 90% মানুষ ওই বাংলা মিডিয়ামের স্কুলে পড়েই আজকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। কিন্তু দিলীপ বাবুর মতো মানুষ এই কথাটা এই কারণেই বলেন, উনি বাংলা মিডিয়াম ইংরেজি মিডিয়াম বাদ দিন স্কুলের গণ্ডিটা পেরিয়েছেন কিনা এটা নিয়ে বিতর্কের অবকাশ থেকে যায়। তাই তিনি বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের তফাৎটা বোঝেন না, আর বারবার বলেন যে বাংলা মিডিয়ামে পড়লে অমানুষ হয়। কি বললেন আপনারা দেখেছেন? আগের দিন এবিপি আনন্দে আমার একটা বিতর্ক সভা ছিল বাংলা এবং বাঙালি নিয়ে, সেখানে বিজেপির প্রাক্তন রাজ্যপাল তথাগত বাবু এসেছিলেন। এই তথাগত বাবুর একটা বিখ্যাত বক্তব্য ছিল, আমি এটা তাকে সামনাসামনি শুনিয়েছিলাম। কি বলেছিলেন? বলে বাঙালি ছেলে আর মেয়েরা বাইরের রাজ্যে শুধু ছাড় দিতে যায় আর বারে ডান্স করতে যায়। তো আমি তথাগত বাবুকে জিজ্ঞাসা করেছিলাম, তথাগত বাবু আপনিও তো বাংলার ছেলে, আপনি ত্রিপুরায় ঝাড় দিতে গেছিলেন না মণিপুরে বারে নাচতে গেছিলেন? আমরা তো দেখতে পাইনি, একটু দেখাবেন? এটা এদের ভাষা। আচ্ছা ভাবুন, আমাদের নোবেল পেলেন বাংলায় আমরা দেখেছি অমর্ত্য সেন, তারপরে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি নোবেল পাওয়ার পরেই
নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো সাংবাদিক, আপনি কি বলবেন একজন বাঙালি নোবেল পেয়েছে? উনি কি বললেন? ও তো বিদেশি বউ আছে তাই নোবেল পেয়েছে। মানে বাঙালি নোবেল পাওয়া মানে শিক্ষাগত যোগ্যতায় নোবেল পাচ্ছে না, বিদেশি বউ আছে তাই নাকি নোবেল পাচ্ছে। আচ্ছা আমার একটা কথা বলুন তো, কোনোদিন তো নরেন্দ্র মোদীকে গালাগালি করেননি অভিজিৎ বিনায়ক বাবু, তিনি বিদেশে পড়াশোনা করেন, ওখান থেকে নোবেল পেয়েছেন। তাহলে বিজেপি নেতাদের এত জ্বলুনি কেন বাঙালি নোবেল পেলে? এইটা হিসাব করলে করলে আপনি অঙ্কের ভাগশেষে এখানেই এসে পৌঁছাবেন যে বিজেপি দলটা আগা পাঁচতলা বাঙালি বিরোধী দল। আচ্ছা আপনারা এটা সবাই মনে মনে ভাবুন তো, মোদীজি 2014 সালে ক্ষমতা এলেন, ক্ষমতা আসার পর গুজরাটে একটা মূর্তি বানালেন 3000 কোটি খরচ করে। কার মূর্তি? সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি। আচ্ছা কে বানালেন? নরেন্দ্র মোদী। তিনি কোন রাজ্যের লোক? গুজরাটের গুজরাটি। কার মূর্তি বানালেন? সর্দার বল্লভ ভাই প্যাটেলের। তিনি কে? একজন গুজরাটি মনীষী। আচ্ছা কোথায় বানালেন মূর্তিটা? গুজরাটে। সেটা কি? নরেন্দ্র মোদীর রাজ্য। আচ্ছা এই মোদীজি গান্ধী গান্ধী করেন, আমরা সবাই বলি ঠিক আছে, মোদীজির যদি এতই বাঙালির প্রেম থাকতো, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় যে স্বাধীনতার নায়ক বাঙালির প্রত্যেকটা মনে যার নাম গাথা নরেন্দ্র মোদী, কেন কলকাতা বা দিল্লির বুকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বানাতে পারলেন না? আপনারা বলতে পারেন কেন বানাতে পারলেন না? কারণ নেতাজির মূর্তি যদি বানান তাহলে তাদের রাজনৈতিকভাবে সমস্যা, কারণ তার পেছনে যে চক্রান্তের ইতিহাস, সেই চক্রান্ত রচনা হয়েছিল গুজরাটের মাটি থেকে, যাদেরকে নরেন্দ্র মোদীরা রাজনৈতিক আদর্শ বলে মনে করে, তাই তার ক্ষমতা হলো না এই কাজটা করার। গান্ধীকে নিয়ে গালাগালি দেয় আরএসএস, আবার নরেন্দ্র মোদী সব প্রকল্পে গান্ধীজির ছবি। স্বচ্ছ ভারত অভিযান দেখেছেন? লোগোটা গান্ধীজির চশমা, দেখেছেন তো? এই গান্ধীজির চশমা মানে কি? দেখবেন চশমার মধ্যে একদিকে স্বচ্ছ লেখা, একদিকে ভারত, দেখেছেন? অস্বচ্ছ ভারতের লোগোটা মানে আপনি যদি স্বচ্ছটা চেপে দেন তাহলে শুধু ভারত দেখতে পাবেন, স্বচ্ছ দেখতে পাবেন না। আবার ভারত চেপে দিলে শুধু স্বচ্ছ আছে, সেখানে ভারত নেই। তো এই যে গান্ধীজির চশমা লোগো, সেটা নরেন্দ্র মোদী ইউজ করছেন, কিন্তু আরএসএস এর রাত গান্ধীজিকে নিয়ে। তাহলে মোদীজি কেন ইউজ করছেন তাও? কারণ গান্ধীজি হচ্ছেন গুজরাটের লোক। আমাদের আপত্তি নেই, আমরা তো বলি করুন, তাহলে আরএসএস কে দিয়ে গালাগালি দেবেন কেন? এটা হচ্ছে বিজেপির দ্বিচারিতা। আজকের দিনে দাঁড়িয়ে ওদের টার্গেট আপনারা দেখেছেন, ওদের প্রথম টার্গেট কি জানেন তো? আপনাদের সবাইকে বলবে ভোট দিন এনআরসি হবে। এনআরসি তে কি হবে? অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের তাড়াবো। তিনটে শব্দ, অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান। একই কথা আসামে বলেছিল। আসামে ক রকমের হিন্দু আছে? 2 রকমের, অসমিয়া হিন্দু আর বাঙালি হিন্দু। তাদেরকে বলেছিল ভোট দাও, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান তাড়াবো। হিন্দুরা জোট বেঁধে ভোট দিল বিজেপিকে। কেন? তখন তারা ভাবলো না আমি বাঙালি হিন্দু, আমি অসমিয়া হিন্দু। তারা একসাথে হিন্দু পরিচয় নিয়ে বিজেপিকে ভোট দিল, বিজেপি জিতলো। তারপরে এনআরসি হলো, তারপরে এনআরসির তালিকা প্রকাশিত হলো। তালিকায় কি দেখা গেল? যে 19 লাখ লোকের নাম বাদ পড়েছে, তার মধ্যে 14 লাখ হচ্ছে হিন্দু বাঙালি। এবার সেই হিন্দু বাঙালিরা কপাল চাপড়াতে চাপড়াতে ভাবছিল আমি তো নিজের হিন্দু পরিচয় নিয়ে বিজেপিকে ভোট দিলাম, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান তাড়াবো বলে। কিন্তু এখন ভোট দেওয়ার পর বুঝতে পারছি বিজেপির টার্গেট আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান ছিল না, বিজেপির টার্গেট আসলে ছিল বাঙালি। সে হিন্দু বাঙালি হোক বা মুসলমান বাঙালি হোক, ওই জিনিসটা ওরা বাংলায় করতে চাইছে। কিভাবে করতে চাইছেন? এখানে কেউ মাছ ধরেছেন কখনো? মাছ ধরলে ছিপ হয়, ছিপের মধ্যে চারা দেয়, চারা দিয়ে আমাদের জলের মধ্যে সেটা ফেলে দিতে হয়। এবার তলা দিয়ে মাছ যাচ্ছে হেঁটে হেঁটে, মানে জলের মধ্যে কিলবিল করতে করতে যাচ্ছে। এবার চারা দেখতে পেয়েছে, চারার মধ্যে খাবার, খাবারটা দেখে মাছটা ভাবছে কি ভালো মানুষ রে, আমার খিদের কথা ভেবে আমাকে খাবার দিয়েছে, আমি আশীর্বাদ করি বাবা তুমি ভালো থাকো বড় হও। মাছটা আশীর্বাদ করে, আশীর্বাদ করতে করতে ভাবে কি ভালো মানুষ খাবার দিয়েছে। এবার খাবারটা খেতে যায়, কিন্তু খাবারটা যখনই মুখে যায় আংটাটা ফোটে, আর আংটাটা যখনই ফোটে যাকে আশীর্বাদ করছিল সে টানে টেনে তোলে। আর মাছটা উঠতে উঠতে আশীর্বাদটা অভিশাপে পরিণত হতে হতে দেখে যাকে আশীর্বাদ করছিল খাবার দেবে বলে আসলে সে তাকে ভেজে খাওয়ার ধান্দা করছিল। বিজেপির এনআরসি আর সি এর গল্পটা কিন্তু এরকম। আপনাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এটা হচ্ছে চারার নাম, আর যে আংটাটার নাম, সেই আংটাটা রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, ওটা হচ্ছে এনআরসি। যখন বিঁধবেন তখন আপনাদের বাংলাদেশের তেলে এপিট ওপিট করে ভালো মতো করে ভাজবে, তখন ডিটেনশন ক্যাম্প ছাড়া যাওয়ার আর জায়গা থাকবে না। আর তখন অভিশাপ দেওয়ার কিছু করার থাকবে না, কারণ আপনার জমি জমা তো তখন খালি। আপনি স্ত্রী বাচ্চা মা বাবাকে নিয়ে একজন দমদম সেন্টার জেলে, একজন বনগার জেলে, একজন হলদিয়ার জেলে, কে কোথায় থাকবেন সেটাও জানেন না। আর আপনাদের এই যে দোকান বাড়ি সব তখন কেন্দ্রীয় সরকারের সম্পত্তি, জমি বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হবে, মাঠ তৈরি হবে, আম্বানি আদানিদের কাছে জমি বিক্রি হবে, বড় শপিং মল তৈরি হবে। 20 বছর 30 বছর পর মামলা খারিজ হয়ে যদি আপনি আসেন, আসার পর আপনার জমিতে ফিরে এসে দেখবেন কোথায় নিউ ব্যারাকপুর, কোথায় কমলা জুয়েলার্স,
কোথায় দোকান, কোথায় রত্নদ্বীপ, সব হয়ে গেছে একটা বড় শপিং মল। আর সেখানে দাঁড়িয়ে আপনি আর কাকে বলবেন, ভাই এটা তো আমার জমি ছিল, আমাকে ফেরত দাও? তখন আপনার কথা শোনার জন্য কেউ থাকবেন না। কিন্তু একটা কথা বলতে পারি, দিলীপ ঘোষ, সায়ন্তন বাবু, রাজু বাবু, জয়প্রকাশ মজুমদার যারা আছেন, আপনারাও তো বাঙালি। মোদিজি যখন বাদ দেবেন তখন কিন্তু আপনাদের স্পেশাল ডিসকাউন্ট দেবেন না। আপনারাও বাঙালি, আপনারাও ডিটেনশন ক্যাম্পে যাবেন। সেদিন ডিটেনশন ক্যাম্পে যাওয়ার সময় চিৎকার করতে করতে যখন কাঁদবেন, কালীঘাটের টালির চাল থেকে ওই মহিলাটাই আপনাদের বাঁচানোর জন্য ছুটে আসবে, মাথায় রাখবেন। এটা বিজেপির পলিটিক্স। নিজের জমি বাঁচানোর, নিজের মাটি বাঁচানোর জন্য লড়াই করে। এটা কিন্তু স্পেকুলেশন নয়। আমি জ্যোতিষ দই আপনাদের একটা গল্প ভেবে শোনালাম, আমি একটা অপপ্রচার করে গেলাম, হলো না। একই গল্প হুবহু এই গল্প আসামে হয়েছে। আমি শুধু আসামের গল্পটা আপনাদের বললাম, বাংলায় হলে কি হতে পারে। আসামে কি বলেছিল রেকর্ডিং গুলো দেখুন, 2016 বিজেপি প্রচার, ইউটিউবে যান, আসামের বিধানসভা নির্বাচন হুবহু মিল পাবেন 2021 বাংলার বিধানসভা নির্বাচনে তাদের বক্তব্য এক এক বক্তব্য রেখেছেন, এক উদ্দেশ্য ছিল, আর আজকে উদ্দেশ্যটা সফল হয়েছে। তাই এখন বাঙালি রাজ্য আর কোথায় আছে বলবেন, পশ্চিমবঙ্গ ছাড়া? আপনারা জানেন হিন্দু হিন্দু নিয়ে এত বড় বড় কথা বলে, আমি শুরুতেই কি বললাম, বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই ততক্ষণ যতক্ষণ আপনি অবাঙালি হিন্দু। যখনই আপনি বাঙালি হিন্দু হয়ে গেলেন, বিজেপির কাছে আর হিন্দু হিন্দু ভাই ভাই নন। কেন বিজেপি বাঙালিকে হিন্দু মনে করে না জানেন? কারণ বাঙালি হিন্দুরা মাছ ভাত খায়, মাংস ভাত খায়। আর আরএসএস এর আইডিওলজি অনুযায়ী মাছ ভাত খাওয়া, মাংস ভাত খাওয়া যেই হোক না কেন তারা হিন্দু হতে পারে না। সেই বিজেপির টার্গেট আগে বাঙালি হিন্দুদের শেষ করো। আর এটা করে ওদের লাভটা কি, যেটা আমি আপনাদের তখন বলছিলাম, এই বাঙালি হিন্দুদের শেষ করো, এই গল্পটা যেটা ওরা আসামে বলছে, মানে যেটা ওরা ওদের প্ল্যান রয়েছে আর কি, এটা ওরা বাংলাতেও করতে চায়। কি কারণে? এই বাঙালি হিন্দুর সংখ্যা শেষ হলে আলটিমেটলি নিউট্রালাইজ হয়ে যাবে পপুলেশন। আর পপুলেশনকে নিউট্রালাইজ হওয়ার পর আপনি যদি ভোটার না থাকেন, বিজেপির পলিটিক্যাল রিস্ক নেই তো কখনো, আপনাকে নিউট্রালাইজ করে দেওয়া হবে। এই জায়গাটাকে, এই ডেমোগ্রাফিটাকে নিউট্রালাইজ করে দেওয়া হবে। এটা হচ্ছে ওদের এখানকার চক্রান্ত। এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনি আজকে না বোঝেন, আর কয়েকদিন পরে আর বোঝার মতো জায়গা কিছু থাকবে না। দেখুন, রাজনৈতিক ভাবে লোকসভা নির্বাচন, প্রধানমন্ত্রী, পৌরসভা নির্বাচন এলাকার কে কেমন কাজ করলো তার উপর, পঞ্চায়েত নির্বাচন এলাকার কে কেমন কাজ করলো তার উপর, কিন্তু বিধানসভা নির্বাচন কিন্তু আপনার মুখ্যমন্ত্রীর নির্বাচন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন, যিনি রোদে ঝড়ে জলে আমফানে যখন দরকার পড়ে রাস্তায় বেরিয়ে আসে, নাকি সেই দিলীপ ঘোষদের হাত শক্ত করবেন যারা আপনাকে করোনার সময় গোমূত্র বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি দিয়ে আসার জন্য বলে যে গোমূত্র খেলে করোনা সেরে যাবে? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, যেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য-সাথী প্রকল্প দিয়ে প্রত্যেকটা মানুষের জীবন বাঁচাচ্ছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চুজ করবেন, নাকি সেই দিলীপ ঘোষদের হাত শক্ত করবেন যারা বলে গরুর দুধ থেকে আমরা সোনা বার করে দিতে পারি? এটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। অমিত শাহ এসে কি বলছেন, সোনে কা বাঙ্গাল বানাएंगे। আমি তো বলি, অমিত শাহ বাবু বলে দিলেন সোনে কা বাঙ্গাল বানাएंगे। একবার দিলীপ বাবুকে জিজ্ঞাসা করতে পারতেন, গোটা রাজ্যটাকে সোনায় মোড়ার জন্য যত সোনা দরকার, তার জন্য কটা গরুর থেকে দুধ দোয়াতে হবে? এটা দিলীপ বাবু খুব ভালো বলতে পারতেন। এটা জিজ্ঞাসা করতে পারতেন তাকে, তিনি এটা বেটার বলতে পারতেন। অমিত শাহ এলেন, খবরে দেখেছেন সবাই, অমিত শাহ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেছিলেন, খবরে দেখেছেন? এই অমিত শাহ জঙ্গলমহলে এক আদিবাসী বোনের বাড়িতে খেয়েছেন। একটু ভাবুন তো, দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ পুজো দিতে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি স্কাই ওয়াকের ওপর দিয়ে হেঁটে গিয়ে পুজো দিয়ে সাংবাদিকদের সামনে এসে বলছেন, দিদি নে क्या विकास किया है? আমি বলছি, দিদি এই বিকাশটাই করেছে যে স্কাই ওয়াকের ওপর দিয়ে তুমি হেঁটে গেছো, ওটা দিদির বানানো, আর এতটাই শক্ত করে বানানো যে তুমি ওঠার পর ওটা ভেঙে যায়নি। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। তারপরে কি, বাঁকুড়ার আদিবাসী গ্রামে গেলেন, আদিবাসী বোনের বাড়িতে খেলেন। আচ্ছা, এই আদিবাসী গ্রাম সিপিএম এর সময় মনে করে দেখুন তো, তারা পিঁপড়ের ডিম খেয়ে থাকতো। খবরে তো সবাই পড়েছেন, বিদেশেও বড় বড় পত্রিকা সেটা প্রচার হয়েছিল, যে আদিবাসী গ্রামে মানুষ পিঁপড়ের ডিম খেয়ে থাকতো। সেই আদিবাসী গ্রামে আজকে অমিত শাহ বাবু গেলেন, আর সেই আদিবাসী বোন অমিত শাহ বাবুকে 1500 টাকা কিলো দামের পোস্তর বড়া করে খাওয়ালেন। এটাই তো দিদির উন্নয়ন। যারা পিঁপড়ের ডিম খেত তারা আজকে 1500 টাকা কিলো পোস্ত খেতে পারছে। অমিত শাহ বাবু বুঝতে পারলেন না? আর কি বিকাশ দেখতে চান? আর কি উন্নয়ন দেখতে চান? আমার বিশ্বাস বিজেপির নেতারা বাংলায় আসেন, ট্রেনিং নিয়ে যান কিভাবে কাজ করতে হয়, আবার তাদের রাজ্যে ফিরে গিয়ে বিজেপি নেতাদের শেখান। মমতা जी ने ऐसा काम किया है, तुम भी करो अगर इलेक्शन में जीतना चाहते हो तो। এটা আমার বিশ্বাস। আজকে ভাবুন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা মহিলা সাদা শাড়ি পরেন, হাওয়াই চপ্পল পরেন, আজও কালীঘাটের টালির চালের বাড়িতে থাকেন। আচ্ছা, মমতা ব্যানার্জিকে তো আপনারা 40 বছর ধরে চেনেন, যারা একটু বড় বড় মানুষেরা আছেন, কেউ 30 বছর, কেউ 25 বছর। আচ্ছা, দিদিকে সেদিন যা পরনে দেখতেন, যে বাড়িতে থাকতে দেখতেন, আজকে বদলেছেন দিদি? না, বদলাননি। কিন্তু নরেন্দ্র মোদী কি বললেন? বলেন, मैं तो चाय वाला हूं, फकीर हूं, झोला लेके निकल पड़ूंगा। আমাদের খুব গর্ব হয়েছিল 2014 সালে,
একজন যিনি চা বিক্রেতা, একদম গ্রাসরুট তৃণমূল স্তর থেকে উঠে আসা একজন মানুষ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। এটাই তো ভারতবর্ষের গণতন্ত্র। কিন্তু আমরা কি দেখলাম? চাওয়ালা প্রধানমন্ত্রী তখনই দেশের জন্য স্বাস্থ্যকর যখন তিনি সেই চাওয়ালার সমগোত্রীয় যে মানুষেরা নিম্ন মধ্যবিত্ত তাদের যন্ত্রণাটা বুঝবেন। মোদিজি সেই যন্ত্রণা বুঝলেন না। কি করে প্রমাণ পাওয়া গেল? কারণ মমতা ব্যানার্জি কিন্তু আজও সেই সাদা শাড়ি ছাড়েননি, 150 টাকা সাদা শাড়ি আর 70 টাকার হাওয়াই চপ্পল। কিন্তু মোদিজি যেই চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হলেন, উনি 150 টাকার কুর্তা ছেড়ে দিয়ে 10 লক্ষ টাকা দামে স্যুট পরা শুরু করে দিলেন। সেদিনই মাটির থেকে তার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। আর যখনই বিচ্ছিন্ন হয়ে গেল তখনই ফলাফল দেখুন। 45 টাকা দিয়ে আলু কিনছেন, 80 টাকা দিয়ে পেঁয়াজ কিনছেন। আর গ্যাস সিলিন্ডার বাড়িতে আসছে। এখানে মা কাকিমারা তো আছেন। আচ্ছা, গ্যাসের ভর্তুকিটা ঢুকছে অ্যাকাউন্টে? ঢুকছে? আমার মা তো বলছে 2 মাস পর পর 15 টাকা করে এলো, তারপরে বন্ধ হয়ে গেল। কারো 8 টাকা এসছে, কারো 7 টাকা, কারোর 20 টাকা। আচ্ছা, মোদিজি তো বলেছিলেন ব্যাংক অ্যাকাউন্টে আমি ভর্তুকির টাকাটা পাঠিয়ে দেবো, পুরো টাকাটা তোমরা দাও, ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকাটা পাঠাবো। কেন তিনি বলুন তো প্রতিশ্রুতি থেকে খিলাপ করলেন? ভাবুন, আপনাদের চোখের সামনে উদাহরণ দিচ্ছি। পেঁয়াজের দাম যখন 60 টাকা হয়েছিল কংগ্রেসের সময়, বিজেপি নেত্রী স্মৃতি ইরানিরা ভারত বন্ধ গেছিলেন, রাস্তায় বেরিয়ে থালা বাসন বাজিয়েছিলেন। সেই বিজেপি নেতা নেত্রীদের আমলে আজ থেকে 1 বছর আগে মনে করুন পেঁয়াজ 200 টাকা কিলো হয়েছিল, আর আজকেও প্রায় 100-র দিকে এগোচ্ছে পেঁয়াজ। বিজেপি নেতাদের মুখে কথা শুনেছেন? কথা শোনেননি। আচ্ছা, বিজেপি নেতা নেত্রীদের বাড়িতে কষ্ট হয় না? আদার দামও বেড়েছে, সব সবজিরই মোটামুটি দাম বেড়েছে। একজন বিজেপি নেতা তিনি ধরুন সকালবেলা তার স্ত্রীকে মানে আমাদের বৌদিকে বললেন, আচ্ছা আজকে না গাটা ম্যাচ ম্যাচ করছে, একটু লিকার চা বানিয়ে দিও তো আদার দিয়ে। আমার বিশ্বাস বৌদি তখন তাকে বলেন, লিকার চা বানিয়ে দিচ্ছি, শুধু শুধু খাও, তাতে আদা দেওয়ার কথা বলো না, তোমার নেতা তার দাম বাড়িয়ে দিয়েছে, দিতে পারবো না। তারপরে বেলায় তার ছেলে যখন বলে, মা আজকে একটু রুটি দিয়ে আলু চচ্চড়ি খাওয়া করে দেবে, আমার বিশ্বাস সেই বিজেপি নেত্রী স্ত্রী তার ছেলেকে বলে, বাবা তার ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটা পাউরুটি দিয়ে খা, আলু চচ্চড়ির আলু তোর বাবা কিনে আনতে পারেনি, কারণ ওনার নেতার জন্য সেটার দামটা বেড়ে গিয়েছে। আমার বিশ্বাস সেই কাকু যখন দুপুরবেলা 750 গ্রাম মুরগির মাংস কিনে আনেন, এনে সেই তার স্ত্রীকে দিয়ে বলেন আজকে একটু মুরগির ঝোল বানাও, ভালো করে খাই। কাকিমা তখন তাকে বলেন, মুরগির ঝোলটা বানিয়ে দিচ্ছি, যদি পেঁয়াজ ছাড়া খেতে পারো তো খাও, কারণ তোমার নেতা মোদি এটার দামটাও বাড়িয়ে দিয়েছে। এই যে যন্ত্রণাটা বিজেপি নেতারা পরিবারের মধ্যে ফেস করছেন, আমার বিশ্বাস বিজেপি নেতারা মানুষের থেকেও ততটা গালাগালি খান না যতটা তাদের বউদের থেকে খান, আমি নিশ্চিত ভাবে বলতে পারি। কিন্তু কি জানেন তো, পেঁয়াজের দাম, আলুর দাম, আদার দাম তো মোদিজি বাড়িয়ে দিচ্ছেন, গ্যাস সিলিন্ডারের টাকার ভর্তুকিটা তো মোদিজি হজম করে দিচ্ছেন। কিন্তু সেই বিজেপি নেতার হঠাৎ করে যদি বুকে ব্যথা ওঠে, তিনি যে প্রাইভেট হসপিটালে যাবেন তার চিকিৎসার টাকাটা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নেতৃত্ব আমরা করি, তাই আমরা গর্ববোধ করি। এই জায়গা থেকে আমরা রাজনীতি করি, আমরা কাজ করে বলি যাতে করেছি, ভোট দিন আগামী দিনে এটা করবো, যদি এটা করেছো কি যেটা করবো। বিজেপি কিভাবে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, ভোট দিলেন 15 লাখ পেলেন না, এই গল্প আর বলা হয় না। আগের দিন একটা চ্যানেলে গিয়েছিলাম, মাস দেড়েক আগে, একজন বিজেপি নেতা ছিল। তা আমি দীপাবলির সময় আমি বললাম সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাই, এবং আমাদের বিজেপি নেতা তিনি হয়তো জানেন, তাকে আমি এই দীপাবলিতে প্রায় 10 লাখ টাকা দামের একটা জিনিস উপহার দিয়েছি বলে এই বক্তব্য। হঠাৎ করে বিজেপি নেতারা বলছেন, আপনি আমায় 10 লাখ টাকা দামের কি উপহার দিয়েছেন, মিথ্যে কথা বলছেন কেন চ্যানেলের মধ্যে এসে। আমি জানি দাদা কি বলছেন, মোদিজির থেকে 15 লাখ টাকা পেতাম, 5 লাখ টাকা রেখে দিয়ে 10 লাখ টাকা আপনাকে দিয়ে দিচ্ছি, ভেবে নিন না, ওটাই আমার উপহার, ওটা আপনি নিন, ওটা আমার দীপাবলির উপহার। তো যাই হোক, উনি আর মুখ খুলতে পারেননি, আর কি অবস্থা হয়ে গিয়েছিল। বাদ দিন, 15 লক্ষ টাকা পাননি, ভুলে যান। কিন্তু তারপরেও যেগুলো পাওয়ার কথা ছিল সেগুলোর মধ্যে কিছু পেলেন। 18টা আসন বাংলার মানুষ ওদেরকে দিল, 18টা আসন। বাংলার জন্য একটা রেল প্রকল্প, বাংলার জন্য একটা প্রজেক্ট করেছে, করেনি। কি অদ্ভুত ব্যাপার জানেন, বিজেপি যখন 14 সালে 2টো লোকসভা আসন পেয়েছিল, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় 2 জন মন্ত্রী ছিলেন, আধা মন্ত্রী মানে হাফ প্যান্ট মন্ত্রী, বাবুল সুপ্রিয়, আর ছিলেন আরেকজন হচ্ছে আহলুওয়ালিয়া দার্জিলিং এ, অর্থাৎ 2টো সাংসদ 2টো আধা মন্ত্রী। বাংলায় আবার বিজেপিকে 18টা আসন দিল। বাঙালি ভাবলো তাহলে বোধহয় বাঙালির মন্ত্রিত্ব বেশি হবে এবার কেন্দ্রে। কিন্তু কি দেখা গেল, সেই 2টো আধা মন্ত্রী, বাবুল সুপ্রিয়র হাফ প্যান্ট থেকে আর ফুল প্যান্ট হলো না। আর আমাদের আহলুওয়ালিয়ারটা কেড়ে নিয়ে দেওয়া হলো দেবশ্রী চৌধুরী, রায়গঞ্জের এমপি। পূর্ণমন্ত্রী নেই। আমি আগের দিন টিভি চ্যানেলে গিয়ে চ্যালেঞ্জ করে এসেছি, দেখবেন এই যে ভোট আসছে তো, আমি আজকে এখানে বলে যাচ্ছি, মিলিয়ে রাখুন, ঠিক ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হবে, কোনো একজন হয়তো পূর্ণমন্ত্রিত্বের জায়গা পাবেন। কেন পূর্ণমন্ত্রীর জায়গা পাওয়া গেল না, কেন দিল না, কেন যত মন্ত্রী শুধু গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে আর বিহার থেকে? কারণ বিজেপি বাঙালিকে সহ্য করতে পারে না। এটা সব প্রমাণ, এর চেয়ে বেশি প্রমাণ আর কি চাই বলুন তো আপনাদের। দিলীপ বাবু একটা সাংবাদিক সম্মেলনে বললেন, যারা কুকুর ছাগল তারা 2 টাকা কিলো চাল খায়। মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনে সবাইকে চাল দিয়েছেন,
বিজেপি নেতারা কি প্রচার করলো সিপিএম বিজেপি মিলে? এ তো চাল চুরি হচ্ছে। আচ্ছা চাল চুরি যদি হয়, একজন মানুষও কি আছেন যার কার্ড রয়েছে খাদ্যসাথীর, রেশনের কার্ড আছে, কিন্তু তিনি চাল পাননি? নেই। প্রত্যেকটা মানুষ চাল পেয়েছেন, মমতা ব্যানার্জি দিয়েছেন। তাহলে চাল চুরির গল্পটা কোথায়? গোয়েবেলস বলে একজন ছিলেন হিটলারের সঙ্গী, তার একটা থিওরি ছিল। তিনি কি বলতেন? একটা মিথ্যে কথাকে বারবার বারবার বলে যাও। একটা মিথ্যে কথাকে যদি 1000 বার বলা হয়, শেষ সময় গিয়ে মানুষ সেটাকে সত্যি মনে করে। ওটাই করলো বিজেপি। মনে করে দেখুন তো, আজ থেকে 4 মাস আগে করোনার সময় খবরে দেখছিলেন, মোবাইলে ভিডিও আসছিল, বিভিন্ন রকম ভিডিও। কি বলছিল? করোনা পেশেন্টরা মারা যাচ্ছে আর মমতা ব্যানার্জি দেহ জ্বালিয়ে দিচ্ছেন। মনে আছে? টিভি চ্যানেলে বিজেপি নেতারা বলছিল, মানুষকে আতঙ্কিত হয়ে গেল, দেখি রে বাবা, আমার যদি করোনা হয় তাহলে সরকার আমার দেহ জ্বালিয়ে দেবে। বিজেপি নেতারা বলছিল জায়গায় জায়গায় দেহ জ্বালাচ্ছে। শ্মশান থেকে, ঘাট থেকে ভিডিও ফুটেজ জোগাড় করে আনলেন। আচ্ছা একটা কথা বলুন তো, সবাই তো খবরে দেখেছেন মমতা ব্যানার্জি সরকার নাকি করোনা হলে দেহ জ্বালিয়ে দিচ্ছিল। নিজের এলাকার একজনও মানুষকে দেখেছেন যার পরিবারের লোক বলছে আমি দেহ পাইনি, আমাকে না বলে বডিটা জ্বালিয়ে দিয়েছে? কোথায় জ্বালিয়ে দিয়েছে জানি না। একজনও বিজেপি নেতাকে বলুন না লোকাল, যে ভাই তুমি একটা লোক আমাদের এনে দেখাও যে বলেছে আমার পরিবারকে না জানিয়ে বডি ফডি জ্বালিয়ে দিয়েছে, আর সেটা করোনার সময়, ওই যে টাইমটা রোড ছিল না। তার মানে কি হলো? এটাও মিথ্যাচার করে করে মানুষের মধ্যে আতঙ্ক ধরানো হলো। আবার কি বলা হলো? মমতা ব্যানার্জি কোমরবিডিটি বলছেন, কোমরবিডিটি বলে করোনা মৃত্যুর সংখ্যা চাপতে চাইছেন। এটা বলে একটা মিথ্যাচার করা হলো। তারপরে কি দেখা গেল? যে কোমরবিডের কথা মমতা ব্যানার্জি বলছিলেন, সেই কোমরবিড আসলে WHO করতে বলেছিল। কি বলেছিল? ডাইরেক্ট যারা করোনাতে মারা যাচ্ছেন তাদের একটা আলাদা তালিকা তৈরি করো, আর যাদের কোনো রোগ রয়েছে অলরেডি তারপরে করোনায় মারা যাচ্ছে তার একটা আলাদা তালিকা তৈরি করো। দুরকম তালিকা হলে পরবর্তীকালে যখন রিসার্চ হবে, যখন পরবর্তীকালে বৈজ্ঞানিকরা এটা নিয়ে আলোচনা করবেন, তখন তাদের তথ্য পেতে সুবিধা হবে। আজকে কেন্দ্রীয় সরকার কোমরবিডিটির হিসাব দিচ্ছে। কেন্দ্রীয় সরকারও একই পথে হাঁটছে, গুজরাট সরকারও একই পথে হাঁটছে। টিভি চ্যানেলগুলো আর এটা নিয়ে আলোচনা করে না, কারণ টিভি চ্যানেলগুলো মনে প্রাণে চাইছে মমতা ব্যানার্জিকে যদি একটু হারিয়ে দেওয়া যায়। আপনাদের কিন্তু সঙ্গবদ্ধ থাকতে হবে। সবচেয়ে ভয়ানক জিনিস আপনাদের মোবাইল ফোন। অনেক রকম ভিডিও আসবে মোবাইল ফোনে, অনেক রকম ভুয়ো ভিডিও। একটা ভিডিওকে দেখিয়ে অনেক রকম ভাবে বিশ্লেষণ করা যায়। আধা গ্লাস জল যদি আমি আপনাদের সামনে ধরে জিজ্ঞাসা করি, এই যে গ্লাসে জলটা রয়েছে এটাকে আপনি আধা গ্লাস ভর্তি জল বলবেন না আধা গ্লাস ফাঁকা জল বলবেন? আধা গ্লাস ফাঁকাও যদি আপনি বলেন ঠিক, আবার আধা গ্লাস ভর্তিও যদি আপনি বলেন সেটা ঠিক। সেইভাবে বিজেপি নেতা নেত্রীরা, বিজেপির আইটি সেল হাজার হাজার কোটি টাকা খরচ করে এরকম নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছে। সেটা কিন্তু আমাদের সবাইকে লড়াই করতে হবে, কারণ বিজেপি সিপিএম এখন মিলে গেছে। কিভাবে মিলেছে? এখানে মা কাকিমারা আছেন, লাল ছাপার শাড়ি পরেন না অনেকে? পরেন তো? আমার মায়েরও লাল ছাপার শাড়ি আছে। তো বাথরুমে মা সার্ফ দিয়ে একদিন থেকে আছাড় মেরে মেরে কাটছে শাড়িটা, আর জল দিচ্ছে, রংটা ধুয়ে যাচ্ছে। মাকে গিয়ে বললাম মা ব্যাপারটা কি? মা তখন বললে আরে বুঝলি না, মানুষ যত তৃণমূলকে ভোট দিয়েছে সিপিএম এর লাল পতাকাটা আছাড় মেরে মেরে কেচেছে, আর যতবার আছাড় মেরে মেরে কেচেছে আজকে 2019 সালে এসে লাল রংটা ধুয়ে গিয়ে গেরুয়া হয়ে গেছে, কিন্তু ডান্ডাটাও এক আর কাপড়টাও এক। বর্তমানে রাজনৈতিক কন্ডিশনটাও এক। ওই ডান্ডা যারা লাগাচ্ছে সেই একই লোক, যারা স্লোগান দিচ্ছে তারাও একই লোক। আর স্লোগানে কি দিচ্ছে? একটা ভগবানের নামে স্লোগান দেয় না? আপনি বলবেন আলুর দাম কত, ওই স্লোগানটা দেবে। আপনি বলবেন পেঁয়াজের দাম কত, ওই স্লোগানটা দেবে। আপনি বলবেন গ্যাসের ভর্তুকির টাকা কেন মোদিজি ছেড়ে দিল, ওই স্লোগানটা দেবে। কি স্লোগান দেয়? হ্যাঁ বললেন তো, বিজেপি নেতা কর্মীরা যখন এখান দিয়ে যাবে এই স্লোগানটা দিতে দিতে, আপনারা যারা এই বাংলার মানুষ তারা একটু দেখে নিন, বিজেপি নেতা নেত্রীদের এটা শিখিয়ে দেবেন যে ভাই উত্তরপ্রদেশ বিহার থেকে কালচার নিয়ে ঢোকালে এটাই সমস্যা, বাঙালিদের থেকে শিখতে হবে। বিজেপি নেতা কর্মীদের বলবেন যে যখন এই স্লোগানটা দেওয়া হবে আগে পায়ের জুতোটা খুলবে, পায়ের জুতোটা খুলে হাতটা জোর করে বলবে জয় শ্রীরাম। ভগবানের নাম জুতো পরে নেওয়া যায় না। ছোটবেলায় বোধহয় মা ঠাকুমারা তাদেরকে শেখায়নি। আমার ঠাকুমা আমায় ছোটবেলায় শিখিয়েছিল মন্দিরে উঠতে গেলে প্রথম সিঁড়িটা প্রণাম করে উঠতে হয়। আমার দিদা আমাকে শিখিয়েছিল বাসি কাপড়ে মাছ মাংস এঁটো খেয়ে ঠাকুর ঘরে ঢুকতে নেই। আজকে বিজেপি নেতারা বুট পরবে, মাথায় লাল নীল বেগুনি হলুদ কত রকমের চুল রামধনু করবে, বাইকের ওপর বসে কপালে একটা ভেট্টি বেঁধে বুট পরে জুতো পরে কি কি খেয়ে থাকে জানি না, বাইকে করে যেতে যেতে ভগবানের নামে স্লোগান দেবে। তার মানে কি? রামচন্দ্র ওদের ভক্তির প্রতীক নয়, ওরা রামচন্দ্রকে ব্যবহার করে ইভিএম মেশিনে পদ্ম ফুলের চাষ করতে চায়। এটা হচ্ছে ওদের লক্ষ্য, এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। আর কেন আমরা বলি না ভগবানের নামে শ্লোক দিই, তো সবাই বলি, কিন্তু ভক্তি শ্রদ্ধা রেখে। আর একটা কথা মনে করে দেখুন তো, 2019-এর লোকসভা নির্বাচন, মমতা ব্যানার্জি গাড়ি করে যাচ্ছে,
সেই সময় বিজেপির কিছু চেলা চামুন্ডা তাকে ঘিরে ধরে স্লোগান দিল জয় শ্রীরাম। মনে আছে আপনাদের? মোবাইলে ভিডিওটা ভাইরাল হয়েছিল। এলাকার বিজেপি নেতারা গরম করে বলছে, দেখে যাও তোমাদের নেত্রী যাচ্ছিল, আমরা বলে দিয়েছি জয় শ্রীরাম, দেখো আবার কেমন লাগে। আমাকে আমার এলাকার এক তৃণমূল কর্মী ভাই বলো, দেবাংশু নাকি বলো, বলছে আমাদের নেত্রী যাচ্ছে তাকে ঘিরে ধরে ভাবে স্লোগান দিল, ব্যাপারটা একটু অস্বস্তিকর লাগছে। বলছি কি অস্বস্তিকর? বলছে না আমাদের নেত্রী যাচ্ছে তাকে ধরে স্লোগান দিল। আজকে কি গো, এতে তোমার ফুল টস বল দিয়েছে, তোমার 6 মেরে বাউন্ডারি কেন, স্টেডিয়ামের বাইরে বল পাঠানোর কথা, তুমি ঘাবড়াচ্ছ কেন? বলছে কি স্টেডিয়ামের বাইরে বল পাঠানোর কথা? আমি বলছি একটু ঠান্ডা মাথায় ভাবো। বলছে কি ভাববো বল? আমি বলছি ভাবো, আমাদের নেত্রী গাড়ি করে যাচ্ছে আর বিজেপির নেতা কর্মীরা তাকে ঘিরে ধরে স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। তার মানে এটাই দাঁড়ায় আমাদের নেত্রীর মধ্যে বিজেপির নেতা কর্মীরা রামচন্দ্রকে দেখতে পায়। এর চেয়ে বড় গর্বের কথা আর কি হতে পারে বলুন তো? যখন মা দুর্গার মূর্তি যায় আমরা বলি তো বড় দুর্গা মাই কি জয়। যখন রথ টানেন জয় জগন্নাথ আমরা বলি তো, তার মানে কি রথে জগন্নাথ আছেন, ভ্যানের ওপরে মা দুর্গা আছেন, তখন বলি বড় দুর্গা মাই কি। আর গাড়ির মধ্যে রামচন্দ্র আছেন তাই বলছে জয় শ্রীরাম। মানে এটাই তো দাঁড়ায়। তার মানে ওরা রামচন্দ্রের ফিমেল ভার্সনের সাথে 2021-এর লড়াই করবে। ভাবতে পারছেন? ভাবতে পারছেন? এত সহজ। আমি বিজেপির নেতা কর্মীদের অঙ্ক মনে করিয়ে দিই, আজ থেকে 10-20 বছর আগের নয়, হতে পারে 10-20 লক্ষ কোটি বছর আগের একটা গল্প। আপনি বলেন এই বাবা দেবাংশু 10-20 লক্ষ কোটি বছর আগের গল্প কোথা দিয়ে বলছে? ঘাবড়াবেন, এই গল্প আপনারা সবাই জানেন। মনে আছে একটা বিরাট দৈত্য ছিল, নাম ছিল মহিষাসুর। মহিষাসুরকে ব্রহ্মা বর দিয়েছিল, তুই ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করতে পারবি, তুই যা চাইবি তুই তাই পাবি, তুই বিরাট শক্তিশালী হবি, তুই গোটা সাম্রাজ্য জয় করে নিবি যদি তুই চাস। তখন বলেছিল আমি অমর হতে চাই। বলে অমরত্বের বর দিতে পারবো না। তখন বলছে তাহলে এমন বর দিন যেন কোনো পুরুষ আমায় শেষ করতে না পারে। ব্রহ্মা বলল তথাস্তু। অসুর ভাবলো এই দেখো অমরত্বের বর পেয়ে গেছি, আরে কোনো পুরুষ হত্যা করতে পারবে না, আমার সাথে কেন নারী লড়তে আসবে? অসুর তো বিরাট আনন্দ। এবার দেবতাদের তাড়িয়ে দিল স্বর্গ থেকে। আপনারা দেখেছেন বিভিন্ন রাজ্যে বিজেপির দখল, বিজেপি সব জায়গা দখল করছে বিভিন্ন রাজ্য। রাহুল গান্ধী লড়াই করতে যাচ্ছে, হেরে যাচ্ছে। ইন্দ্র যেমন দশ হয়েছিল, পালিয়ে গেছিল, রাহুল গান্ধী ইটালি পালাচ্ছে, দেখেছেন আপনারা। এবার অসুর ভাবলো আমি বিজয়ী, কেউ আমরা হারাতে পারে না, এই ভেবে অসুর স্বর্গ দখল করতে গেল। তখন স্বর্গচ্যুত দেবতারা সবাই মিলে মা দুর্গার সৃষ্টি করলেন আর মা দুর্গাকে বললেন তুমি অসুর বধে যাও। এবার মা দুর্গার সাথে যখন অসুরের লড়াই হচ্ছে, মাঝখানে মা দুর্গা ক্লান্ত হয়ে গেছিল। কেন? অসুর তো সত্যি সত্যি বীর, সত্যি সত্যি শক্তিশালী, আর অসুর রূপ পরিবর্তন করতে পারছে, এতভাবে ছলনা করছে। মা দুর্গা তো ছলনা করেন না, তিনি তো সরলভাবে লড়াই করেন, কিন্তু ওর ছল শক্তি আছে, লড়াই করছে। এবার লড়াই করতে করতে মা দুর্গা হাঁপিয়ে গেলেন। যখন মা দুর্গা হাঁপিয়ে গেলেন, অসুর হাসতে হাসতে ভেবে নিল এই যুদ্ধটা আমি জিতে গেছি। এরপরে মা দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্বে বলল, গার্জা গার্জা সানা মূঢ়া মধু ইয়াবৎ পিবাম্যহম মায়া তাই হাতে তাইবার গার্জে সংখ্যাসু দেবতা। অর্থাৎ যতক্ষণ আমি মধুপান করছি তুই গর্জন করে নে, মধুপান করা হয়ে গেলে যখন আমি তোকে বধ করব তখন দেবতারা গর্জন করবে। মা দুর্গা উঠে দাঁড়ালেন। 2019-এর লোকসভা নির্বাচন, দিদি 34 থেকে 22-এ নেমে এলেন। অসুর হাসি শুরু করে দিল, হারিয়ে দিয়েছি দেবীকে, এবার স্বর্গের ক্ষমতা দখল আমার সময়ের অপেক্ষা মাত্র। দেবী আবার ফাইট ব্যাক করলেন। কালিয়াগঞ্জ, করিমপুর, খড়গপুর, হ্যাঁ অসুর অট্টহাসি হাসছিল। দেবী বললেন আমি যখন তোকে বধ করব তখন গোটা পৃথিবী দেখবে, গোটা পৃথিবী হাসবে। আমরা ফলাফলটা কি জানি? আলটিমেটলি অসুরের অহংকার চূর্ণ হয়েছিল, মা দুর্গা তাকে ত্রিশূলে বিদ্ধ করেছিলেন এবং আজও অসুরকে পুজো পেতে হয় জায়গায় জায়গায়, কিন্তু সেটা মা দুর্গার পায়ের নিচে। 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মা দুর্গার রোলটা প্লে করবেন, এটা মাথায় রাখবেন। অসুর যত অহংকারী হোক, অসুর যত রাজ্য দখল করুক, অসুর যত রাহুল গান্ধীকে ইতালি পাঠাক না কেন, বাংলায় তার মুখোমুখি একজন নারীর সাথে হতে হবে। আর এই নারী রাধে, নারী চুলও বাঁধে। এই নারী যেমন কার্তিক গণেশকে মানুষ করে, তেমন মহিষাসুরের অহংকারও চূর্ণ করতে পারে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করোনার সময় ঘুরে ঘুরে মাটিতে গোলদাগ কাটে, তেমন এই মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের খড়গপুরে দিলীপ ঘোষকে হারিয়ে দিয়ে বলতে পারে দেখো আমরা জিততে জানি। তাই এই লড়াইটা কিন্তু পুরোই বললাম 20 লক্ষ কোটি আগের বছরের যে গল্প, সেই গল্পের রেপ্লিকা হতে চলেছে। আপনারা দেখবেন একটা নেত্রী শুধু উন্নয়ন, শুধু কাজ, আর একটা দল শুধু দাঙ্গা, শুধু সাম্প্রদায়িকতা, শুধু হিন্দু মুসলমান। হিন্দু মুসলমান করে কি? এনআরসির গল্প বললাম আপনাকে, হিন্দু মুসলমানে ভাগ করবে, আপনি
আপনি হিন্দু হয়ে বিজেপিকে ভোট দেবেন, তারপরে হিন্দু মুসলমান নির্বিশেষে গোটা বাঙালি জাতিটাকে ডিটেনশন ক্যাম্পে করবেন, এটা ওদের টার্গেট। আরেকটা কি, শুধু কতগুলো ঘটনা জেনে রাখুন। হিন্দু হিন্দু ভাই ভাই বলে বিহারে দুর্গাপুজোর বিসর্জন হচ্ছিল এই বছর, মা দুর্গাকে ঘিরে বাঙালিরা যাচ্ছিল, বিজেপির পুলিশ বাহিনী তাতে গুলি চালিয়েছে, একজন বাঙালি ভাই বিহারে মারা গেছে, বিজেপি নেতা নেত্রীরা একটা বক্তব্য রাখেননি। উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের সরকার, তিনি নাকি বিরাট হিন্দু, সেই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ঘোষণা করলেন কি, করোনা है ना, রামলীলা होगा लेकिन दुर्गा पूजा नहीं होगा। দুর্গা পুজোর থেকে কিন্তু রামলীলায় বেশি ভিড় হয়, কিন্তু যোগী আদিত্যনাথ কি বললেন, না রামলীলা করা যাবে কিন্তু দুর্গা পুজো করা যাবে না। কেন? কারণ দুর্গা পুজো বাঙালি হিন্দুরা করে আর রামলীলা অবাঙালি হিন্দুরা করে। তারপর চলে যান ত্রিপুরা, ত্রিপুরা বাঙালি প্রধান রাজ্য, সবচেয়ে বেশি বাঙালি ত্রিপুরায় আছে। এই ত্রিপুরাতে কি হলো, ক্ষমতা এলো বিজেপি, বাঙালি প্রধান রাজ্য, প্রধান উৎসব বাঙালিদের কি দুর্গাপুজো, দুর্গাপুজোর ছুটি দুদিন কমিয়ে দিল ত্রিপুরায় ক্ষমতা এসে। আর এবছর 2020 সালে ত্রিপুরায় দুর্গাপুজোর ছুটি কবে ছিল জানেন, মহালয়া, সপ্তমী আর দশমী, ষষ্ঠী, অষ্টমী, নবমী দুর্গাপুজোর ছুটি এবার ত্রিপুরাতে নেই। বাঙালির রাজ্য ত্রিপুরা, বাঙালি হিন্দুর রাজ্য ত্রিপুরা, ক্ষমতায় সদ্য এসেছে বিজেপি 2 বছর আগে। বাংলায় যদি বাঙালির থেকে দুর্গাপুজোর ছুটি কেড়ে নেয় আর রামনবমীর ছুটি হয়ে যায় 5 দিনের, আপনারা মেনে নিতে পারবেন কি? একটু নিজেদের মনকে প্রশ্ন করে দেখুন তো। তাহলে উত্তরপ্রদেশে দুর্গাপুজো বন্ধ হচ্ছে, বাঙালি হিন্দুর উৎসব, বিহারে দুর্গাপুজোয় গুলি চলছে, বাঙালি হিন্দুর উৎসব, আসামে দুর্গাপুজোর ছুটি কমছে কারণ বাঙালি হিন্দুর উৎসব, আর আসামে বেছে বেছে বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে পোড়া হচ্ছে। তাহলে যেখানে বাঙালি আছে সেখানে বিজেপির অত্যাচার আমরা সব জায়গায় দেখছি। আর এখন সব বিজেপির নেতা নেত্রীদের টার্গেট হয়ে গেছে পশ্চিমবঙ্গ। কেন? কারণ সব জায়গা থেকে বাঙালি তাড়াতে তাড়াতে একটা রাজ্যই বেঁচে আছে যেখানে বাঙালিরা রয়েছে। এটাই যদি ক্ষমতা দখল করা যায় তাহলে আর তো কেউ প্রতিবাদের থাকবে না। আপনাদের যদি 50 টাকা 60 টাকা কিলো আলু কিনে খেতে হয়, কে প্রতিবাদ করবে? কারণ তখন তো মমতা ব্যানার্জি নেই, তখন রাজ্যেও বিজেপি, কেন্দ্রেও বিজেপি। আর মোদীজি যদি 50 টাকার আলু খান, বিজেপি নেতারা খাবেন, গিলে হজমও করবেন, কিন্তু প্রতিবাদ করতে পারবেন না, কেন্দ্রে বিজেপি তো। আর প্রকল্পও কিছু পাবেন না। প্রত্যেক বছর ভোট আসবে, পৌরসভা ইলেকশনের আগে পাকিস্তানে একবার বোম পড়বে, পঞ্চায়েত ইলেকশনের আগে চীনে একবার বোম পড়বে, বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশের গোড়াতেও বোম ফেলে দিতে পারে। শুধু বোম ফেলবে আর ভোট নেবে, বোম ফেলবে আর ভোট নেবে। আর আপনারা ভোট দেবেন অন্ধ রাষ্ট্র প্রেমে। আচ্ছা রাষ্ট্রপ্রেম কোনটা? অন্য দেশকে আমি মারলাম সেটা বেশি রাষ্ট্রপ্রেম, নাকি অন্য দেশের চাইতে আমার দেশের জিডিপিটা বাড়ালাম, অন্য দেশের চাইতে আমার দেশের জিনিসপত্রের দাম সস্তা করলাম, অন্য দেশের চাইতে বেশি মানুষকে কাজ দিলাম, সেটা রাষ্ট্রপ্রেম? জানেন লজ্জা হয় বলতে, মোদীজির জমানায় আজকে পাকিস্তান এবং বাংলাদেশ ভারতবর্ষের চেয়ে বেশি জিডিপি হয়ে গেছে। কেন বলুন তো? করোনা লকডাউন তো সবাইকে পেরোতে হয়েছে। ভাবুন ওইটুকুনি দেশ পাকিস্তান যারা নিজেদের মধ্যে ধর্ম ধর্ম করে মরলো, ওইটুকু দেশ বাংলাদেশ যাদেরকে আমরা তৈরি করলাম, ইন্দিরা গান্ধী যে দেশটাকে তৈরি করলো, তাদের জিডিপি আজকে ভারতের চেয়ে বেশি। এটা লজ্জার নয়? শুধু পাকিস্তানে 2টো বোম মেরে দিলাম আমার গর্ব হয়ে গেল? পাকিস্তানে 2টো বোম মারলে মিডিয়ারা 2 দিন আলোচনা করবে, সারা পৃথিবীর বড় বড় মিডিয়ারা, কিন্তু জিডিপিটা যদি সবার উপরে ওঠাতে পারেন সারা বছর ধরে ভারতবর্ষের জয় জয়কার করবে। মমতা ব্যানার্জি বলেছেন সেই দিক থেকে আমার দেশকে শ্রেষ্ঠ করো, সেই কারণে বিজেপির কাছে মমতা ব্যানার্জি দেশদ্রোহী। আপনারা সিদ্ধান্ত নিন তো আপনারা কোন দিকে থাকবেন। একটা গল্প বলি, এই গল্পটা আমি সব জায়গায় বলি, আপনাদের এখানেও বলবো, কারণ এটা সব জায়গায় বলা আমার কর্তব্য এবং আপনারাই গল্পটা শোনান। একটা পরিবারের গল্প, আপনারা অনেকে আমার লাইভ ভিডিওতে শুনেছেন সেই গল্পটা, যারা আমার লাইভে বক্তৃতাগুলো শোনেন। সে পরিবারের গল্পটা কি, সিপিএম থেকে বিজেপিতে যাওয়া একটা নেতা আছে, সেই নেতার বাড়িতে এক ছেলে আছে, এক মেয়ে আছে, যারা নতুন ভোটার। তার মা আছে, বুড়ি মা আছে এবং তার স্ত্রী রয়েছে। তো সেই ছেলেটা বলেছে আমি আমার গোটা বুথের ভোট এনে দেবো বিজেপি নেতাদের। তো বিজেপি নেতারা বলছে বুথের ভোট বাদ দাও ভাই, আগে তুমি তোমার বাড়ির ভোটটা আমাদের এনে দাও, তাহলেই এরা। এবার লোকটা মেয়েটাকে বোঝাতে গেছে ভোটের আগে, এই শোন তোর বাবা বিজেপিতে যোগ দিয়েছে জানিস? বলছে হ্যাঁ জানি বাবা। বলো? বলছে তোকে কিন্তু এইবারের ভোটটা বিজেপিকে দিতে হবে। মেয়ে বলছে বাবা ব্যাংকের পাসবুকটা আপডেট করেছিলে? বলছে হ্যাঁ করেছিলাম। বলছে নিয়ে আসো তো। বাবা নিয়ে এসছে। বলছে এই দেখো মেয়েটা খুলছে। বলছে কি খুঁজছিস? বলে দেখো না। বলে মেয়েটা 4টে পাতা উল্টালো, 5টা পাতা উল্টালো, তুলে ওর বাবাকে দেখাচ্ছে। বলছে বাবা এই দেখো। বলছে কি? বলে দেখো বাবা পাসবুকটাই ভালো করে দেখো, তোমার নেতা মোদির 15 লক্ষ টাকা ঢোকেনি বাবা, কিন্তু আমার দিদির কন্যাশ্রী 25,000 টাকা ঢুকে গেছে। তাই তুমি বেইমানি করতে পারো, আমি বেইমানি করতে পারবো না বাবা, অন্য কোথাও যাও। এবার ছেলেকে বোঝাতে গেছে মেয়ে ভোট পাবে না। ছেলে মেয়ে বউ মা ছিল, মেয়ে গেল। এবার ছেলেকে কি বলছে, শোন না তোর বাবা বিজেপি করতে জানিস, তোকে কিন্তু ভোটটা বিজেপিকে দিতে হবে। ছেলে বলছে বাবা দিদি নিশ্চয়ই তোমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বলছে হ্যাঁ। বলছে শোনো বাবা
তোমার আগের পার্টি বামফ্রন্টের দয়ায় ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে রোদের মধ্যে 1 ঘন্টা হেঁটেই গ্রামে স্কুলে যেতাম, 1 ঘন্টা হেঁটে বাড়ি ফিরতাম। আজকে দিদির করে দেওয়া ঝকঝকে রাস্তার উপর দিয়ে সবুজ সাথীর সাইকেলটা নিয়ে 10 মিনিটে স্কুলে যাই, 10 মিনিটে বাড়ি আসি। ওই সাইকেলে তুমি সন্ধ্যেবেলা ঘুগনি বিক্রি করতে বেরো। আবার নির্লজ্জের মতো যখন বিজেপির মিছিল হয়, তখন দিদির দেওয়া সবুজ সাথীর সাইকেলে পদ্ম ফুলের ডান্ডা লাগিয়ে মিছিল করো। বাবা, তুমি বেইমানি করতে পারো, আমি বেইমানি করতে পারবো না। তুমি অন্য কোথাও যাও। মেয়ে গেল, ছেলেও গেল, এবার বাকি ছিল স্ত্রী আর মা। এবার স্ত্রীর কাছে গেছে, রান্নাঘরে ঘেমে এনে স্ত্রী একদম রান্না করছে, যেমন আমার মা কাকিমারা রান্না করেন। রান্নাঘরে নিচে বটিতে সবজি কাটছে, আর পেছনে গ্যাস সিলিন্ডারে করে ভাত ফুটছে। সেই ভাতটা খেয়েই আবার বিজেপি নেতা যাবেন ভোট প্রচার করতে, আর দিদিকে গালাগালি করতে। তো কাকিমাকে ঢুকে বলছে, শোনো, বলছে বলো, তোমায় কিন্তু আমার ভোটটা বিজেপিকে দিতে হবে। বিজেপি শুনে কাকিমা সবজি সবজি রেখে বটি তুলে তাড়া করেছে। বলে তাড়া করলে কেন? বলে আলু তুলেছে। বলে আলুটা দেখছো? বলে হ্যাঁ। বলি যে খাবে 1 পিস ইয়ার পড়ে আছে, শেষ হয়ে গেলে 4 দিন আলু নেই। মোদিজি তোমার দাম বাড়িয়ে দিয়েছে, এটা দেখেছে। পেঁয়াজ তুলে বলছে এটা দেখছো? বলে হ্যাঁ। বলে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট থেকে এটাকে তালিকা থেকে বাদ দিয়েছে, কদিন পরে এটা জুটবে কিনা ঠিক নেই, আজকে শেষ পেঁয়াজটা খেয়ে নাও, রেখেছে। এবার পেছনে গ্যাস সিলিন্ডারটা দেখিয়ে বলছে ওটা দেখছো? বলে হ্যাঁ। বলি গ্যাস সিলিন্ডারটার দাম আবার 50 টাকা বাড়িয়েছে তোমার নেতা মোদি, আর ভর্তুকির টাকাটা ব্যাংকে পাঠানো বন্ধ করে দিয়েছে তোমার নেতা মোদি। এবার ওই ওভেনের উপরে যে ভাতের হাঁড়িটা ওটা দেখিয়ে বলছে ওটা দেখছো? বলে হ্যাঁ। বলে ওই যে হাঁড়িটা দেখছো, ভাতটা ফুটছে, ওই ভাতটার 2 টাকার চালটা দিয়েছে আমার দিদি, যেটা খেয়ে আবার ওর নামে বিরোধিতা করতে যাবে। তুমি বেইমানি করতে পারো, আমি বেইমানি করতে পারবো না গো, তুমি অন্য কোথাও যাও। মেয়ে গেল, ছেলে গেল, বউ গেল, বাকি রইল কি? স্ত্রী, এই মা, বুড়ি মা। এবার মা অসুস্থ, 1 মাস আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এখন শয্যাশায়ী, কিন্তু একটু সুস্থ। মায়ের ঘরে ঢুকে বলছে, মা তোমার ছেলে বিজেপি করছে, তুমি তো আর 5 বছর ভোট দিতে পারবে ঠিক নেই, তোমায় কিন্তু এই ভোটটা মা বিজেপিকে দিতে হবে। সাথে সাথে এই মা উঠে বসেছে, যে মা উঠতে পারে না, উঠে বসে ছেলেকে 1 থাপ্পড়। ছেলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে, ছেলের কানের রংটা হয়ে গেছে আগের পার্টি সিপিএম এর পতাকার মতো, লাল টকটক করছে। বলছে মা মারলে কেন? বলছে বেঈমান, গত মাসে যখন হাসপাতালে ভর্তি করলি, ডাক্তার প্রেসক্রিপশন দিল, ওষুধের দাম দেখে বললি মা গো এত দামি ওষুধ তোমায় খাওয়াতে পারবো না মা, তোমায় মনে হয় বাঁচাতে পারবো না, তোমার মনে হয় এই যাবৎ চিকিৎসা করতে পারবো না। ভুলে গেছিস মমতার তৈরি নতুন ন্যায্য মূল্যের ওষুধের দোকান, সুপার স্পেশালিটি হসপিটাল, আর এই স্বাস্থ্য সাথীর কার্ডটা ছিল বলে তোর মা জ্যান্ত খাটের উপরে বসে আছে, না হলে দেওয়ালে ছবি হয়ে ঝুলতো। তুই বেইমানি করতে পারিস, সেই মহিলার সাথে আমি বেইমানি করতে পারবো না, তুই অন্য কোথাও যা। এবার এই ছেলেটা ভোট দিতে যাচ্ছে, ভোটের দিন, ভাবছে পাড়ার ভোট তো পাবো না, অন্তত নিজের ভোটটা নিজে দিই, নাহলে গোটা বুথ থেকে বিজেপি একটা ভোট, কি লজ্জা বলুন তো, 1000 ভোটারে একটা ভোট। তো ছেলেটা ভোট দিতে গেছে, ভোট দিয়ে বাড়ি ফিরেছে, গেটের সামনে মা, ওই বুড়ি মা উঠে চলে এসছে, বউ ছেলে মেয়ে। বুড়ি মা বলছে তোরে আমি ঢুকতে দিব না। বলছে কেন বলছো মা? বলছে তুই মমতার সাথে বেইমানি করে এসছিস। ছেলের সাথে সাথে বসেছে, বসে মানে পা দুটো ছুঁয়ে বলছে মা বিশ্বাস করো, ইভিএম মেশিনের সামনে গিয়ে 2 মিনিট দাঁড়িয়েছিলাম, যতবার হিন্দুস্তান পাকিস্তান মনে পড়েছে, তারা দিচ্ছিল না, তাড়াতাড়ি করুন অনেক লম্বা লাইন, যতবার হিন্দুস্তান পাকিস্তান মনে পড়েছে, যতবার হিন্দু মুসলিম মনে পড়েছে, ততবার পদ্ম ফুলের কাছে আঙুলটা নিয়ে গেছি, কিন্তু শেষে যখন তোমাদের 4 জনের হাসি মুখটা মনে এসছে মা, আমিও জোড়া ফুল টিপে দিয়ে চলে এসেছি, আমিও বেইমানি করতে পারিনি। এটা প্রত্যেকটা পরিবারের গল্প। বিজেপি নেতারা মিটিং করবেন, মিছিল করবেন, বাড়ির দুয়ারে অব্দি যাবেন, কিন্তু বাড়ির দুয়ারে অব্দি যেতে পারবেন, কিন্তু সেই মানুষটার মনের ভেতরের যে জমিটা মমতা ব্যানার্জি কিনে রেখে দিয়েছেন, সেই জমিটা কি করে দখল করবেন? আমি তো আবারও বলছি, বিজেপির যত নেতা নেত্রীরা আছেন আসুন, একটা তো সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরা মহিলা, হাইট কত? আরে 5 ফুট 2 ইঞ্চি। ওই মহিলাকে হারানোর জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির 14টা রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির 5 জন নেতা, আবার 5 জন প্রভারী, আবার 5 জন মন্ডল নেতা, কুমন্ডল নেতা, হাজার হাজার নেতা বাংলাটাকে ঘিরে ধরছে। টার্গেটকে শুধু একটা হাওয়াই চপ্পল সাদা সরা পরা শাড়ি পরা মহিলা। সিপিএম বলছে আমার তো ভাই কংগ্রেসের সাথে জোট আছে, দিদি তোমার কে আছে? বিজেপি বলছে আমার তো তলায় তলায় সিপিএম এর সাথে জোট আছে, দিদি তোমার কে আছে? দিদিকে বলতে হবে না, আমরা তার সৈনিকরা বলছি শোনো, সিপিএম এর কংগ্রেসের সাথে জোট আছে, আর বিজেপির তলায় তলায় সিপিএম এর কমরেডদের সাথে যোগ আছে। মমতা ব্যানার্জির জোট আছে বাংলার মানুষের সাথে, এই জোটটাকে কি হারাতে পারবে? এই মহাজোট 2016তেও হেরেছে, এই মহাজোট আবারও হারবে। সেদিন সূর্যকান্ত বাবুরা বলেছিলেন 200 পাবো, 75 পেরোতে পারেননি, আজকে দিলীপ বাবুরা বলছেন 200 পাবো। এদের পরিণতি আরো খারাপ হতে চলেছে, বিশ্বাস করুন। কেন পরিণতি খারাপ হতে চলেছে জানেন? কারণ 2016 সালে যখন কংগ্রেস আর বাম লড়াই করছিল, তখন তারা 5 বছর কেউ ক্ষমতায় ছিল না, আর আজকে বিজেপির 6 বছরের কেন্দ্রের শাসন মানুষ দেখেছে, মানুষ দেখেছে পরিযায়ী শ্রমিকদের কিভাবে আসতে হচ্ছে,
মানুষ দেখেছে তার পাসবুকটা যখন ব্যাংকে জিজ্ঞাসা করে, ভাই ব্যাংক ম্যানেজারকে গিয়ে যখন আপনি জিজ্ঞাসা করেন আমার পাসবুকের ব্যাংকের বই থেকে এই 15 টাকা 20 টাকা করে কেন কাটা হয়েছে, ব্যাংক আপনাকে সদুত্তর দিতে পারে না। আপনাদের ব্যাংকের পাসবুকটা খুলে দেখবেন, আপনি যে দলই করেন না কেন, কখনো 15 টাকা ব্যাংক কেটেছে, কখনো 20 টাকা, কখনো 75 টাকা কেটেছে কিনা নিজেরা দেখুন তো ভেবে, ব্যাংক অ্যাকাউন্টে আপডেট করে দেখুন তো কেন কেটেছে বলুন তো। ব্যাংক বলতে পারবে না আপনাকে, বলবে এই চার্জে কেটেছি ওই চার্জে কেটেছি। আসলে মোদিজির বন্ধু নীরব মোদী, মেহুল চোকসি, ললিত মোদিরা যে ব্যাংকটা খালি করে দিয়ে চলে গেছেন ওটা তো ভরপাই করতে হবে, আর ভরপাই করছেন আপনাদের ঘাড়ে মানে কাঁঠাল ভেঙে। এখানে অনেক মা কাকিমারা আছেন, গ্রুপ করেন না, গ্রুপে বিভিন্ন লোন দেওয়া নেওয়ার হয়, তো আমাদের পাড়াতেও হয়। এবার সেই গ্রুপ থেকে কেউ 10,000 টাকা লোন নেন, কেউ 20,000 টাকা নেন, কেউ 5,000 টাকা নেন। একটা সপ্তাহ যদি লোনের টাকা মেটাতে না পারেন, বাড়িতে অফিসাররা চলে আসে না, দিতেই হবে। এবার যদি না দিতে পারো কিন্তু পরের বার লোন পাবে না, বলে তো। তাহলে আপনারা 5,000 10,000 টাকা লোন নেন, এক সপ্তাহ দিতে না পারলে আপনাদের বাড়িতে অফিসার চলে আসে। আর মোদিজির বন্ধুরা 10,000 কোটি টাকা লোন নিয়ে যখন ফেরত দিতে না পারে, মোদিজি তাদের বাড়িতে অফিসার পাঠায় না, তাদের বাড়িতে প্লেনের টিকিট পাঠিয়ে দিয়ে বলে যা বাবা লন্ডনে চলে যা, আমেরিকা চলে যা, গিয়ে ফুর্তি কর। এই যে টাকাটা তারা নিয়ে চলে যায়, ব্যাংকটা তো খালি হয়ে যাচ্ছে, এই ব্যাংকটা ভরবে কি করে? তখন এই যে ব্যাংকটা খালি হয়ে গেল, আপনাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে এই ব্যাংকের টাকাটা উসুল করা হয়। এটা হয়ে গেছে বিজেপির রাজনীতি। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে বলি, আপনারা সিদ্ধান্ত নিন এই বাংলার মাটিকে হাততাস হতে দেবেন কিনা। আপনারা সিদ্ধান্ত নিন বাংলার মাটিকে হাততাস হতে দেবেন কিনা। আমাদের সৌগত দর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, প্রায় 5 মিনিট দূরত্বে আছেন, এসে গিয়েছেন। আপনারা সিদ্ধান্ত নিন এই বাংলার মাটিকে বিহার উত্তরপ্রদেশ হতে দেবেন কিনা। আর গুজরাট করবেন বলছেন দিলীপ বাবু, গুজরাটে কি হয়েছিল জানেন? ডোনাল্ড ট্রাম্পকে নিয়েছিল মিটিং দেখানোর জন্য, মিটিং করার জন্য। সেই ডোনাল্ড ট্রাম্প যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তার দুধারে পাঁচিল তুলতে হয়েছিল বস্তির ঘরগুলোকে ঢাকার জন্য, 100 কোটি টাকা খরচ করে। আপনাদের 100 কোটি টাকা খরচ করে পাঁচিল তুলতে হয়, আর আমাদের উন্নয়ন ঢাকার জন্য পাঁচিল তুলতে হয় না। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব। তাই আপনারা সিদ্ধান্ত নিন এই করোনা মহামারী এবং এই যে আমফান ঝড়, যে ঝড় 250 বছরের ইতিহাসে কেউ দেখেনি, নেতাজিও দেখেননি, রবীন্দ্রনাথও দেখেননি, সেই ঝড় আমি আপনি দেখেছি। মমতা ব্যানার্জির কপালটা ভাবুন, প্রথমে করোনা সামলাতে হলো, তারপরে আমফান, আর তারপরে বিজেপি নেতারা এসে বলছেন দিদি কি এমন কাজ করেছেন। একটু ভেবে দেখবেন, এই যে করোনা আমফান, বিজেপি নেতারা বলছে কেন্দ্রীয় সরকারের যে টাকাটা পাঠায়, টাকাটা দিদি কি করেন? আচ্ছা দিদির টাকার তো পরে হিসাব দেবে। আপনাদের এখানে সবার মনে আছে নির্মলা সীতারামন, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী, আজ থেকে 2 মাস আগে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন দেশের জন্য। মনে আছে? আপনারা সবাই টিভিতে দেখেছিলেন, বিরাট আলোচনা চললো। 20 লক্ষ কোটি, এক পয়সা কেউ পেয়েছেন 20 লক্ষ কোটি টাকার কেন্দ্রের? মোদিজি 20 লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করলেন, মানুষকে সেই প্যাকেজের কথা ভুলিয়েও দিলেন, গোটা 20 লক্ষ কোটিটাই হজম করে দিলেন। আর যারা 20 লক্ষ কোটি হজম করে দেয়, তারা বলে কোথায় কে 500 টাকা কে 2000 টাকার গল্প নিয়ে কোথায় কে অবরোধ করছে, কোথায় কে বন্ধ করছে। ভাবতে পারছেন? বলে কেন্দ্রের টাকায় সব হয়। আরে কেন্দ্রের টাকায় হয় মানে নরেন্দ্র মোদীর পৈতৃক সম্পত্তি না। আরে আপনি এই যে সাবান কিনছেন, আপনি একটা শ্যাম্পু কিনছেন, সেখানে আপনি কেন্দ্রীয় সরকারকে, রাজ্য সরকারকে ট্যাক্স দেন। আপনি জানেনও না, আপনি যখন এই টাকার থেকে একটা জামা কিনলেন, যদি আপনাকে বিল করে দেয়, সেখান থেকে আপনি কেন্দ্রকেও ট্যাক্স দিয়েছেন, রাজ্য সরকারকেও ট্যাক্স দিয়েছেন। একটা 1 টাকার ক্লিনিক প্লাস যখন কিনছেন, তখনও কেন্দ্রকে ট্যাক্স দিচ্ছেন, রাজ্যকে ট্যাক্স দিচ্ছেন। এটা রাজ্যের প্রাপ্তি, এটা কেন্দ্রের প্রাপ্তি। সেই টাকাটা রাজ্য পায়, কেন্দ্র পায়। কিন্তু মোদিজি রাজ্যের টাকাটা ফেরত দেওয়ার কথা একবারে নিয়ে গিয়ে রাজ্যকে দেবে। সেই টাকাটা যদি রাজ্যকে নেওয়া দেয়, আপনার রাস্তা কে বানাবে? মোদিজি তো বানায় না, দিদিকে বানাতে হয়। আপনার লাইট পোস্টের একটা লাইট কেটে গেলে কে দেবে? এটা তো দিদিকে করতে হয়। এই যে মাঝের এক ব্রিজ তৈরি হলো, কে করবে? এগুলো তো দিদিকে করতে হয়। অধিকারের টাকা, বাঙালির টাকা দিচ্ছে না, আর সেটা দিয়ে কি করছে? গুজরাটে 3,000 কোটি দিয়ে বল্লভ প্যাটেলের মূর্তি বানাচ্ছে। বাঙালির টাকা কেটে গুজরাটে গুজরাটি মনীষীর মূর্তি বানাচ্ছে। আর দিদি যখন বলছে আমফানের রাস্তাগুলো খারাপ হয়ে গেছে, দীঘার বীজটা নষ্ট হয়ে গেছে, আমায় আমার অধিকারের প্রাপ্যের টাকাটা ফেরত দাও, তখন মোদিজি বলছেন কি, हम तो पैसा सारा दे दिया, हम पैसा नहीं दे सकते। আর বিজেপির নেতাগুলো এই রাজ্যে দাঁড়িয়ে কি বলছেন? কেন্দ্রের টাকা দিয়ে দিদি কি করবেন? আচ্ছা কেন্দ্রের টাকাটা কেমন জানেন? ধরুন আপনি আর আপনার বন্ধু আছেন, দুজন মিলে একটা কোম্পানি, অনেকে কেন্দ্রের প্রজেক্ট দিয়ে বলেন যে দিদি পরে সেটার নাম পাল্টে দিয়ে নাকি নিজের প্রকল্প করে। আচ্ছা ভাবুন তো, আপনি আর আপনার একটা বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করলেন, ব্যবসাটায় কত
আপনার বন্ধু দিচ্ছে 70 টাকা, আপনি দিচ্ছেন 30 টাকা। বন্ধুটা বললো দেখ ভাই আমি 70 টাকা দিচ্ছি, তাই এই যে কোম্পানিটা খুলবো এটা কিন্তু আমার মায়ের নামে খুলবো। আপনি রাজি হলেন কেন? আপনার বন্ধু 70 টাকা দিচ্ছে, আপনার মায়ের নামে কোম্পানিটা হতেই পারে। এবার ব্যবসাটা শুরু হলো। ব্যবসাটা 1 বছর চলার পর বন্ধু বললো কি আমি না 70% আর দিতে পারছি না, এবার আমি 60% দেবো, তুই 40% দে। আপনার রাগ হলো, কথার খেলাপ কেন করলি? কিন্তু তাও আপনি ভাবলেন আপনার মায়ের নাম তো আপনি আর দিতে পারবেন না, এখনো 60% দিচ্ছে। আরো 1 মাস গেল, 1 বছর গেল। এবার বন্ধুটা কি বললো, ভাই তোকেও 50 দিতে হবে, আমিও 50 দেবো। এবার আপনার জেদ বাড়ছে। তারপরের বছর কি বললো, ভাই আমি 30 দেবো, তোকে না 70 দিতে হবে। সেদিন যদি আপনি আপনার বন্ধুকে করেন, তাহলে কোম্পানির নাম তোমার মায়ের নামে কেন হবে? আমি আমার মায়ের নামে রাখবো। মমতা ব্যানার্জি যদি আজকে বাংলায় দাঁড়িয়ে বলেন, তাহলে কেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা হবে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে, আমার বাংলার মনীষীর নামে করবো, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বলবো? ভুল করছেন। কারণ 14 সালে যেগুলো রাজ্যের শেয়ার ছিল 40%, কেন্দ্রের শেয়ার ছিল 60%, আজকে সেগুলোতে রাজ্যকে 70 দিতে হয়, কেন্দ্র 30 দেয়। তাহলে কেন রাজ্যের নামে প্রকল্প হবে না? কেন রাজ্যের নামে হবে না বলতে পারেন? আর বন্ধুদের আরেকটা প্রচার, যেটা কেন্দ্রের টাকা দিয়ে দিদি সরকার চালাচ্ছেন। আচ্ছা ভাবুন তো, এখানে কাকিমারা আছেন, আচ্ছা ভাবুন এখানে অনেকেই আছেন যারা কাজ করেন, কাকিমারা অনেকে আছেন 5,000 টাকা 10,000 টাকা রোজগার করেন। ভাবুন আপনি 10,000 টাকা রোজগার করছেন, আপনার বাড়িতে আপনার হাজবেন্ড কাজ করে না। এবার আপনি আপনার হাজবেন্ডকে বাড়ি গিয়ে এই 10,000 টাকাটা তুলে দিলেন, আপনি রোজগার করে গিয়ে কি বললেন, এই টাকা দিয়ে তুমি সংসার চালাও, আমাকে কিছু হাত খরচা দিও। এই যে 10,000 টাকা আপনি কাকুর হাতে তুলে দিলেন, কাকু ওখান থেকে আপনাকে 2,000 টাকা দিয়ে বললো যে এটা দিয়ে তুমি তোমার হাত খরচা করো, আর বাকি 8,000 টাকা দিয়ে আমি সংসার চালাচ্ছি। এবার কাকু সংসার চালালো। এবার দেখা গেল কাকু আপনার থেকে 2,000 টাকাটাও নিয়ে নিল, নিয়ে ওই 10,000 টাকা দিয়ে কাকু নিজের জন্য একটা সুন্দর স্যুট কিনলো, বুট কিনলো, কাকু নিজের জন্য একটা সুন্দর পারফিউম কিনলো, কিনে 10,000 টাকা শেষ। আপনি দিনের শেষে কাকুকে গিয়ে জিজ্ঞাসা করলে 10,000 টাকাটা যে তোমায় রোজগার করে এনে দিলাম কোথায়? কাকু বললো এই তুই স্যুটটা কিনেছি, জামাটা কিনেছি। আপনি তখন জিজ্ঞাসা করলেন তাহলে ছেলের পড়াশোনার ফিস, ঘরের যে চাল আনতে হবে সেই চাল, ময়দার টাকা, বলছে ওটা তো আমি জানি না, ওটা তো তোমাকে করতে হবে। এবার আপনি শুনলেন, আপনি আবার বাইরে গেলেন, ধার দেনা করে এনে আপনার ছেলেটার পয়সার ফিসটা দিলেন, কারণ আপনার টাকাতে যেহেতু কাকু জামা কিনে ফেলেছে, নিজের সেন্ট কিনে ফেলেছে, টাকা শেষ। আপনি ধার দেনা করে এনে আপনি দিলেন। দেওয়ার পর শুনলেন কাকু বাইরে গিয়ে বলছে প্রতিবেশীদের এই তো আমি টাকা দিচ্ছি। আমাদের মধ্যে সৌগতদাও এসে গিয়েছেন, তাকে আমি স্বাগত জানাই। তো তখন আপনি দেখলেন আপনার টাকাটা দিয়ে তো কাকু নিজের জিনিসপত্র কিনেই নিল। তারপরে আপনার প্রতিবেশীদের কাছে গিয়ে কাকু গল্প করছে ওই তো আমার পয়সা দিয়ে আমি আমার ছেলে মেয়েদের চিকিৎসা খরচ করলাম, আমার পয়সা দিয়ে আমি আমার ছেলে মেয়েদের পড়ালাম। সেদিন আপনার শুনে রাগ হবে না? যেদিন আপনি জানেন রোজগারটা আসলে আপনি করেছিলেন, যে টাকা দিয়ে আসলে কাকু নিজের জামা কাপড় কিনেছে, আর এই কাকু প্রতিবেশীদের কাছে গিয়ে গল্প করছে আমার টাকায় তো সংসার চলছে। নরেন্দ্র মোদী হচ্ছেন সেই গল্পের মতো করছেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আর দেশটাকে বিক্রি করে দিচ্ছেন। সৌগত তো এসে গেছেন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটাই কথা বলি, এই বিজেপির থেকে দূরে থাকুন। সব সরকারি সংস্থা কিন্তু বিক্রি করে দিয়েছেন। শ্রীময়ী সিরিয়ালটা দেখেন কেউ? দেখেন, এখানে সবাই দেখেন? শ্রীময়ীকে দেখেছেন? শ্রীময়ীকে কি হলো, এতদিন বাড়ির মালিকানা ছিল শ্রীময়ীর নামে, শ্রীময়ীর নামে মালিকানা, ভাবুন কংগ্রেস সরকার। তারপরে কি হলো, শ্রীময়ী শাশুড়িকে দান করলো, মানে বাংলার দেশের জনতার হাতে, দেশের জনতা হচ্ছে শ্রীময়ী শাশুড়ি। শ্রীময়ী শাশুড়ি দেশের জনতা, সে মনে করলো কি না এবার আমার ছেলের নতুন বউয়ের হাতে সম্পত্তিটা দেওয়া দরকার। বাংলার জনগণ বিজেপিকে ক্ষমতা দিল, তার মানে হচ্ছে শ্রীময়ী শাশুড়ি জুন আন্টিকে বাড়িটা লিখে দিল। এবার জুন আন্টি বাড়িটা নেওয়ার পর কি করছে, এখন বাড়িটা বেচার কাজ করছে, করছে তো? করছে তো? দেখুন নরেন্দ্র মোদীকে দেশের জনগণ দেশ দিয়েছে, নরেন্দ্র মোদী দেশ বেচার কাজ করছে, অর্থাৎ জুন আন্টি হচ্ছে নরেন্দ্র মোদী। সেই কি বাংলায় ঢোকাবেন? আপনারা সিদ্ধান্ত নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন, খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। মমতা ব্যানার্জি, একটু গলাটা জোরে বলতে হবে, সৌগত আমাদের বলবেন, অনেক দূর থেকে এসে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। সংঘবদ্ধভাবে আমরা দিদিকে জেতাবই, অসুর আবার হারবে, মা দুর্গা আবার জিতবে 20 লক্ষ কোটি বছর পরে হলে। থ্যাংক ইউ। Like a bird on a tree.